হুম, এসে পড়েছি, কিন্তু মানে আগের বার ঠিক বুঝতে পারছিলাম না যে ঠিক মতো এসেছি কিনা। আগের বার তার আগের বার এটা নিয়ে তিনটে লাইভ হচ্ছে আমার। তো তিনবার, প্রথমবার আমি নিজের টাইম লাইনে ঢুকে পড়েছিলাম, সুকুমার রায় ক্লাবে ঢুকিনি। আমাকে বহুজন সাবধান করছিলেন, কিন্তু আমি তাদের একবারেই পাত্তা না দিয়ে আমার এটাতেই পুরো করে গেছিলাম, মানে আমার টাইম লাইনে। তারপরে সুকুমার রায় একবার করেছি সাকসেসফুল। যদি একবার জানিয়ে দেন তাহলে আমি শুরু করতে পারি। একজন কেউ শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, সেটাই জানার দরকার, আর কিছু না। কি দেখতে পাচ্ছ, কি শুনতে পাচ্ছ? আনা, দেখতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস? আনা, তন্দ্রা, হ্যাঁ, ফাইন। তো হ্যাঁ, আমি হ্যাঁ, ঠিক আছে পিনাকি, দেখতে পেয়েছি, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। একটু ঝাপসা আমি দেখছি, তোরা ঝাপসা দেখছিস কি না? ঠিক আছে, আমি ঠিক আছে, হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখাও যাচ্ছে তো, মানে আমি ইনভিজিবল নই তো, মানে একটু আমি নিজেকে একটু ঝাপসা দেখছি, সেটা কি আমার চোখেরই দোষ হয়তো? খুব ঝাপসা দেখাচ্ছে, কি করব? ক্যামেরাটা পরিষ্কার করো। আচ্ছা দাঁড়া, ক্যামেরাটা পরিষ্কার করি। এর চেয়ে বেশি তো আর হচ্ছে না, তাহলে এতেই হবে? এর চেয়ে বেশি পরিষ্কার তো হচ্ছে না, কিন্তু আমার ক্যামেরাটা খুব একটা খারাপ না, একটু ঝাপসা। কি করি বলো তো? হোয়াট টু ডু? আরেকটা আলো জ্বালিয়ে দেখবো, নাকি এতেই চালিয়ে যাবো? এতেই চালিয়ে, ঠিক আছে। অনেক মোটামুটি 10 জন এসে গেছেন আমার আমাকে সোমেন ফোন করে বলেছিল যে লাইভ কি করব। তো গান নিয়ে আমার সত্যিই কথা বলার অনেক কিছু ইচ্ছে। প্রথমেই বলে, আমি যেটা লিখেছিলাম সেটা আরেকবার বলে দিই। সেটা হচ্ছে কি, আমি কিন্তু গায়ক নই, আমি বিশেষজ্ঞও নই। আমি শুধু বলতে পারি গানের যে গানগুলো আমরা পুরো শুনেছি, সেই গানগুলো। না, আমি তো দীপাঞ্জন আলোর দিকে সামনে মুখে করে বসেছি, এই যে আমার আলোটা। তাহলে কেন এরম হচ্ছে? কিন্তু জেনারেলি আমার এরম হয় না। ঠিক আছে, এরম ভাবেই চলতে হবে। আমি তো এখন বুঝতে পারবো না, আর আমি খুব টেকনিক্যালি সাউন্ডও নেই। ফলে দেখি কি হয়। তো কি করব সেটা, একটা গানটা কিরম ভাবে আমরা গান শুনেছি, কিরকম ধরুন আমার কানে বা আমার শোনায় কিরকম গানের কিরম ছিল, আর পরে কিরকম হলো। ক্যামেরাটা নেশা হয়েছে, হ্যাঁ তা ঠিক। যাই হোক, এই ঝাপসাই দেখো, আমারও ঝাপসা দেখার বয়স হয়ে গেছে, তোমরাও দেখো। ঠিক আছে অনুপম, ওয়েলকাম। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে ওই গানটা কিরকম শুনেছি সেরকম কথা বলতে গিয়ে আমি ঠিক মতো ভাবিনি যে কিরকম ভাবে, কোনোদিনই ভেবে কিছু করি না। ফলে কিরম ভাবে করবো সেরকম কিছু ভাবিনি। শুধু একটা গান দিয়ে শুরু করব, সেটা আমি ভেবে রেখেছি। সেই গানটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করব। 16 জন দেখছেন, ফলে গানটা দিয়েই শুরু করি। আমার ক্ষমা চাওয়ারও কিছু নেই, আমি গায়ক নই, না হলে কী বা হবে। আপনারা বন্ধ করে অন্য জায়গায় চলে যাবেন, আমাকে দেখবেন না। বললেন না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আহ, তাহলে গানটা দিয়ে প্রথম শুরু করি। সেই গানটা কিন্তু অনেক পুরনো গান, আমাদেরও বাল্যকালের গান, কিন্তু গানটা বড়ই ভালো, বড়ই ভালো। আর যিনি সুরকার, যিনি গায়ক, তিনিও আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় লোক। তার গানটা দিয়ে অনুষ্ঠানটাই শুরু করি, তারপর দেখি কি করা যায়। কিন্তু এই গানটা, আমি আবারও বলছি, এই গানটা আমি কিন্তু ভেবে রেখেছিলাম যে আমি অনুষ্ঠানটা শুরু করব এই গানটা দিয়ে। গানটা গাই দেরি করে না করে। জানি না কেন এমন হয়, জানি না।
জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। তোমার চোখের পাতা নাচে না আমারও পথ চেয়ে। তোমার পায়ে পায়ে মল বাজে না, তোমার পায়ে পায়ে বাজে না আমারও সাড়া পেয়ে। তোমার চোখের পাতা নাচে না আমারও পথ চেয়ে। তোমার পায়ে পায়ে মল বাজে না আমারও সাড়া পেয়ে। হাসো না সে হাসি মধুময়, হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি দোলে না হাওয়ারও বাঁশি শুনে। তোমার চোখে বিজুলি খেলে না মেঘেরও গর্জনে। তোমার সাপের বেনি দোলে না আমারও বাঁশি শুনে। তোমার চোখে বিজুলি খেলে না মেঘেরও গর্জনে। গুন করো না অসময়ে, গুন করো না অসময়ে, তুমি আর নেই, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। এই হ্যাঁ, একেবারে শচীন কর্তারই গান। আমি নামটা পরে বলবো বলে রেখে দিয়েছিলাম। তাপস, শচীন দেব বর্মনের সুরে এবং মীরাদেব বর্মনের কথায় এই গানটা গাওয়া। মীরাদেব বর্মনটা আমি খুব একটা শিওর নই, কিন্তু শচীন দেব বর্মনের সুরে এবং গাওয়া। ইউজুয়াল কণ্ঠ নিয়ে লোকটা আমাদের ছেলেবেলাকে মাতিয়ে রাখতেন। আমরা ছেলেবেলায় মানে একেবারে এতে আমাদের সময় 78 রেকর্ড ছিল, একটা গ্রামোফোন ছিল আমার লেখাতে। আমি বারে বারে সেই গ্রামোফোনটার কথা উল্লেখ করি। পিন দিয়ে বাজাতে হতো, পিনটার একটা ঘ্যাঁস ঘ্যাঁস শব্দ হতো, সেই ঘ্যাঁস ঘ্যাঁস শব্দ দিয়ে গানগুলো বাজত। সেই রকম এটা নিয়ে গানগুলোকে আমরা শুনতাম। আমাদের কাছে তো কোনো এন্টারটেনমেন্ট বলে কিছু ছিল না। গান, রেডিও নাটক, এমনি নাটক, সিনেমা, পাড়ায় আড্ডা মারা, এইগুলো ছিল আমাদের প্যাস টাইম। সেই প্যাস টাইম দিয়েই কি ওয়েলকাম। হ্যাঁ, ঠিক। না, আর কার গান দিয়ে শুরু করতে পারতাম বলো তো? আমাদের সময়কার কার গান দিয়ে শুরু করা যেত? এই এই গানটা ভেবে রেখেছিলাম। বাকি যেগুলো বলছি এগুলো কিচ্ছু ভেবে রাখিনি, কি বলবো তাও জানি না। যা মনে আসবে বা একটা দেখতে দেখতে যেরকম হবে, সে কি সেরকম ভাবেই বলবো।
তো শচীনদেব বর্মন ছিলেন এমন একজন যার গানের জন্য আমরা কিছু কিছু আমাদের তখন পুজোর সময় পুজো নাম্বারস বলে HMV থেকে একটা HMV এবং কলম্বিয়া দুজন থেকে একটা কিছু রেকর্ড বেরোতো, কিছু রেকর্ড HMVর, কিছু রেকর্ড কলম্বিয়া। তো সেইখান থেকে বাবা রেকর্ড কিনে আনতেন আর রেডিওতে অরুণোদয়ের এই গানগুলো বাজতো। সেখান থেকে দেখে এতদিন বাদে ও গানটা গিয়ে দিতে পারলাম। কতদিন এখন এখন এখানে যারা দেখছেন তাদের মধ্যে অনেকেরই অত বয়স নয়, যত যত বয়স যত যত দিনের গান এটা, কিন্তু এমনভাবে গেঁথে গেঁথে গেছে যে যেখান থেকে বেরোনো যায় না। শচীনদেব বর্মনেরই যদি বাংলা মানে আমার বাবার, আমি তখন জন্মাইনি, 1930 সালে মাটির ঘর বলে, সেই মাটির ঘর যখন সিনেমা হয় তখন তাতে শচীনদেব বর্মন সুর দিয়েছিলেন। তো তখন থেকে বাবার সঙ্গে শচীনদেব বর্মনের আলাপ, এবং সেটা দীর্ঘদিন ছিল। আমি বাবা অসুস্থ হয়ে পড়েন 69-এ, তো তারপর থেকে বাবা আর বেরোতেন না। তাতেও অ্যান্টনি কবিয়াল দেখতে এসে শচীনদেব বর্মন বাবাকে জড়িয়ে তুলে দুগালে দুটো চুমু খেয়েছিলেন, যে কি নাটক লিখছস এরকম শচীনদা বলতেন বাবা। যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই লোকটি কি অদ্ভুত অদ্ভুত, এর কিন্তু খুব একটা দেখবেন না যে খুব একটা বাংলা গানে, বেসিক গানে এর সুর আছে, সেরকম খুব একটা পাবেন না। কিন্তু নিজের গান এইরকম একটা আনইউজুয়াল কণ্ঠ নিয়ে আমাদেরকে বাধ্য করতেন যে এই গানগুলো গাওয়াতে। শুধু এইটাই নয়, আরও অনেক গান আছে যেগুলো যেমন শোনো গো দক্ষিণে হওয়া প্রেম করেছি আমি, সেই গানটা যেরকম যতটা পপুলার হয়েছিল, তা ওই গানটাই তালাশ ছবিতে লতা মঙ্গেশকর দিয়ে গাইছিলেন, আয়েগা রে উড়কে মেরা হংস পরদেশে। সে গানটা কি অদ্ভুত একটা आएगा रे उड़ के मेरा हंस परदेसी, खाई है रे हमने कसम संग रहने की। লতা মঙ্গেশকর আজকে সকালবেলা রাজা আমাকে ফোন করেছিল, রাজা ভট্টাচার্য। সে আমাকে বলছিল যে যত সুন্দরভাবে লতা মঙ্গেশকর শচীন দেববর্মনকে অক্ষরে অক্ষরে পালন করতেন, সেটা এই যে ছোট ছোট কাজগুলো দিয়ে বোঝা যায়। রাজার গানের ব্যাপারে আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত, কিন্তু রাজার এই কথাটা অদ্ভুত হতো যে ছোট ছোট যেগুলো কাজ আছে, সঙ্গ রেহনে কি, যেরকম অরিজিনাল গানটা শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, এই যে আমি, একেবারে লতা মঙ্গেশকর কিন্তু হুবহু এই গানটা হিন্দিতে যখন গাইছেন ঠিক সেই রকম করেই গাইছেন। কিন্তু এই একজন লোক যার গান আমরা অপেক্ষা করে থাকতাম যে কবে পুজো আসবে, কবে শচীনদেব বর্মন একটা নতুন গান করবেন। সেই গানটা যেমন এটা ছিল আমায় গুণ করেছি, না সরি, ওটা তো রকের বড় গান, বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি। ঠিক এই গানগুলো কিন্তু অসম্ভব পপুলার হয়েছিল তখন, মানে ভীষণ পপুলার, আপনারা কল্পনাও করতে পারবেন না। কিছুটা কি বলে পিনাকি বলতে পারে যে কত ভীষণ পপুলার এরম। আবারও বলছি, এরকম একটা আনইউজুয়াল কণ্ঠ সারা ভারতবর্ষে এইরকম জনপ্রিয়তা পেয়েছেন। হিন্দি গানও যখন গিয়েছেন তখন সেই গানগুলো মানুষের মুখে মুখে ফিরেছে। বন্দিনী ছবিতে একটা গান গিয়েছিলেন, তারপরে শেষে আরাধনা ছবিতে একটা গান গিয়েছিলেন। সেগুলো কিন্তু একবারে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর পপুলার হয়েছিল, ভাবা যায় না। শচীনদেব বর্মন তো গেল, মানে আমার আলোচনা এলেন, তা আর কার গান আমরা শুনতাম? আমরা আরও আরও অপেক্ষা করে থাকতাম আরেকজনের জন্য। অনেকের নামই আমি বলবো, কিন্তু আর একজনের জন্যে, তিনি হলেন মান্না দে। মান্না দে কিন্তু তখন বেসিক গান গাইতেন খালি ওই পুজোর সময়, বেশ গানই গাইতেন, বাংলা গানই গাইতেনই পুজোর সময়। তার কারণ হচ্ছে সিনেমাতে উত্তম কুমারের গলায় সার্থকী কি লিখলে, ভুলেছি নিজম, এই নিশীথে জেগে থাকি, আর আমারই মতন, আর আমারই মতন জাগে নিড়ে দুটি পাখি ঘুম
ভুলেছি ভুলেছি ঘুম, ভুলেছি নিঝুম নিশীথে জেগে থাকি ঘুম। এই সমস্ত কিছু ওগুলো করে কিন্তু হিন্দিতেও করেছে। যাক, শচীন্দ্র বর্মন পর্ব শেষ করলাম, এলাম মান্না দে। মান্না দে তখন ফিল্মের গান খুব একটা গাইতেন না, খুবই কম গাইতেন। মান্না দেকে ফিল্মে সুযোগ প্রথম কে দিয়েছিলেন সে তো গুগল দেখলেই পাওয়া যাবে। কিন্তু আমার মনে হয় মান্না দে প্রথম বাংলা গানে খুব জনপ্রিয়তা পেলেন দুটি ছবিতে গান করে। একটি হচ্ছে ডাক হরকরা, একটি হচ্ছে কি বলে রাজ কাপুরের জাগতে রহো, একদিন রাত্রে। একদিন রাত্রেতে একটা আশ্চর্য ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে ছবি বিশ্বাস গানের লিপ দেন। আমি মনে করতে পারি না ছবি বিশ্বাসকে আমি গানে লিপ দিতে কোনোদিন দেখেছি বলে, আমার ঠিক মনে পড়ে না। কিন্তু এই গানটা ছবি বিশ্বাস লিপ দিয়েছিলেন। আবার অন দ্য কন্ট্রারি, মানে আরেক বা উল্টো দিক দিয়ে দেখতে গেলে মতিলাল দিয়েছিলেন ওই একই চরিত্রে হিন্দি ছবিটাতে জাগতেরও। তো এই মান্নাদের সম্বন্ধে একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করেছি। আমি যাদের অনেক সময় কথা বলেছি তখন সুনরি পবন পবন পুরবইয়া, ওরে তোরা কে যাস রে ভাটি গান গাই। হ্যাঁ, একবারে ঠিক, একবারে ঠিক। সারাদিন শচীন্দ্র বর্মনকে নিয়েই পড়ে থাকা যায় সত্যি। কে যাস রে ভাটি গান, দিদি ঠিক ঠিক, সুস্মিতা দিদি ঠিক ঠিক। হ্যাঁ, তো যাই হোক, সে মান্নাদে দিলাম। মান্নাদে দেখবেন একটা মান্নাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, যেটা সাধারণ শ্রোতা হিসেবে আমার মনে হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে মান্নাদে একটা গানে, মান্নাদে যখন একটা লাইন দুবার গাইতেন তখন দুরকম ভাবে গাইতেন, দুরকম সুরে গাইতেন। এটা মান্নাদের নিজের সুরেও তাই করেছেন, আবার প্রথিতযশা সঙ্গীতকারদের গানেও ঠিক একই করেছেন। আমার নিজের মনে হয় এগুলো সঙ্গীতকাররা যে করেছেন তা নয়, এটা মান্নাদের নিজে মানে তাদের পারমিশন নিয়ে নিজে করেছেন। যেমন আপনাকে আমি কীরকমভাবে বোঝাই যে মান্নাদের হ্যাঁ, সোমেন ফোন করেছে কেন? সোমেন ফোন করলো কেন হঠাৎ না দেখে? কোনো অসুবিধা হচ্ছে কি? কোনো অসুবিধা হচ্ছে সোমেন? কেটে গেল ফোনটা। যাই হোক, সে যেমনভাবে ধরুন ওই অজন্তা যেটা লিখেছে, এই শুভ্রা লিখেছে, এই দুনিয়া সব ভাবি হয়, তবু তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। এটা এক। আরেকটা হচ্ছে লাল পাগুড়ি বেঁধে মাথে রাজা হলে মথুরাতে। এই গানের সুরকার হচ্ছেন সুধীন দাশগুপ্ত। এবং এই দুটি গানের, আর এই দুটি গানেরই কথা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো সুধীন দাশগুপ্ত ওদের বাড়িতে, তারাশঙ্করবাবুর বাড়িতে আমি গেছি, ওর নাতি আমার বন্ধু ছিল। তো ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে সুধীন দাশগুপ্ত একবারে শেষে গাইতেন। গান প্রায় গাইতেনই না, কিন্তু ওই বাড়িতে উনি গাইতেন। আর প্রত্যেকবার যখন ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি গাইতেন, তখন আমি শুনেছি যে কেঁদে ফেলতেন। এবং ওই গানটা ওকে গাইতেই হতো। আমাদের দুর্ভাগ্য, খুব কম বয়সে সুধীন দাশগুপ্ত চলে গেছেন। তো দেখুন, যেটা বলছিলাম, রাজাও এসছে, রাজা বলতে পারবে ভালো ভালো। সে ধরুন, লাল পাগুড়ি বেঁধে মাথে রাজা হলে মথুরাতে, বাঁশি ছেড়ে দণ্ড হাতে বধূ হলে দণ্ডদাতা, এখন কলঙ্কিনী রাধায় দণ্ড না দিলে মান থাকে কোথা। এইবার দেখুন, এর পরে আছে এখন আমি নালিশ করি, যেটা বলছিলাম, এখন আমি নালিশ করি, বেঁধে এনে বিচার করো রাজা হে, বেঁধে এনে বিচার করো, শুনবো না কছু তো না তা, বধূ তুমি রাজা হয়ে, বধূ তুমি রাজা হয়ে কেন হলে হায় বিধাতা, বধূ তুমি রাজা হয়ে কেন হলে হায় বিধাতা, লাল পাগুড়ি বেঁধে মাথে রাজলে মথুরাতে, লাল পাগুড়ি, আহা লাল পাগুড়ি বেঁধে মাথে রাজা হলে মথুরাতে,
বাঁশি ছেড়ে দণ্ড হাতে, বধূ হলে দণ্ডদাতা। এখন কলঙ্কিনী রাধায় দণ্ড না দিলে মান থাকে কোথা, থাকে কোথা। বধূ তুমি রাজা হয়ে কেন হলে হায় বিধাতা, বধূ তুমি রাজা হয়ে কেন হলে হায় বিধাতা। এই যে দুটো একটা লাইনকে দুবার, হিন্দি ছবিতে এইটা করতেন নৌশাদ সাহেব। নৌশাদ সাহেবেরও একটা গান খুবই যখন সেটা সেটা পরিচালকের, সঙ্গীত পরিচালকের বৈশিষ্ট্য ছিল, কিন্তু মান্নাদের এই বৈশিষ্ট্যটা কিন্তু আপনি আজীবন পেয়ে যাবেন। যেমন ধরুন অনেক পরে, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বুঝাতে পারিনি, আজও হয়তো এ দেখাই দেখা নয় তো। এই প্রত্যেকটা লাইনে এই 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 ওয়েলকাম। এইটা আমি পড়তে গিয়ে কিন্তু গুলিয়ে যাচ্ছে আমার, পরে পড়বো। তো এইরকম ভাবে যে কোনো গান আপনি নিন, একটা যে কোনো গান 1962 বা 63 সালে বা ওইরকম সময়ে, 60-এর প্রথম দিকে মান্নাকে দিয়ে পুজোর গান গাওয়ালেন সুদিন দাশগুপ্ত। দুটো গান আমরা এখন শুনতে পাই, জীবনমুখী গান অনেক পরে 93 জীবনমুখী গানের, এবং বলে নেওয়া ভালো আমি তারও ভক্ত, কিন্তু এই 62 সালের গানটা শুনে দেখুন। আমি আপনাদের প্রথম কথাগুলো বলে দিই, তারপরে আপনি আবার যদি পারি গাইব। তো চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে, এটাও সুদিন দাশগুপ্তর কথা এবং সুর। সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে, আকাশ করে ছাদটাকে, বাড়াই যদি হাতটাকে, মুঠোয় ধরি দিনের সূর্য তারার রাতটাকে, বিশ্বরূপের দৃশ্য দেখায় না, না, আকাশ করে ছাদটাকে, বাড়াই যদি হাতটাকে, মুঠোয় ধরি দিনের সূর্য তারার রাতটাকে, বিশ্বরূপের দৃশ্য দেখাই চোখের অবিশ্বাস্যকে। লিরিকও দেখুন, চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে, কলম ঘিরে ছায়ার মতো সঙ্গিনীরা আসে, কাব্য করে সঙ্গী খুঁজে মেলাই, সঙ্গহীনা সর্বহীনা মৃত্যুহীনার পাশে। আমার মনের জানলাতে খিল, আমার মনের দরজাতে খিল দিয়ে মন আটকাতে, সঙ্গিনী কেউ আসেনি তো প্রেমের প্রদীপাতে, কবে যে তার পড়বে মনে আমার মতো নিঃস্বকে। দেখুন কি অদ্ভুত অবিশ্বাস্য অন্তমিল, তাও সেটাও আপনাদের অধিকাংশ লোকের এই জন্মের আগেকার। কি অদ্ভুত অবিশ্বাস্য অন্তমিল দিয়েছেন ভদ্রলোক, ভাবা যায় না। এবং কি অসাধারণ গায়ক মান্না। এর উল্টো দিকে 78, যেহেতু আমরা আলোচনা করছি, 78 রেকর্ডের উল্টো দিকে ছিল এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর, বাধা ভেঙে জানলার সারসি সমুদ্র, এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর এলো আঁধারের সত্তর। এইবার এই গানটার অন্তরাতে যান, এই সঞ্চারিতে যান। কি সর্বনাশ করেছে, আটকে যাচ্ছে তোমার কাছে, বাদ বাকি এতে আমার কোনো দোষ নেই, কোনো ফল্ট নেই, কেবল ফল্টও নয়, এও নয়, কিছুই নয়, নো ফল্ট অফ মাইন্ড। বাসুদা মান্নাদের সঙ্গে রাধাকান্ত নন্দী কিছু, বিশেষ করে কি তুমি তন্দ্রাহরণী, আহা হা, কি সুন্দর গান, ভদ্রলোকের ম্যাজিক্যাল হাত ছিল রাধাকান্ত নন্দী। যাক, যেটা বলছিলাম, চার দেয়ালের মধ্যে নানান, সরি, উল্টো দিকটা হচ্ছে এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর। এর সঞ্চারীটা দেখুন। আজ সকালবেলা রাজার সঙ্গে কথা বলতে গিয়ে আমি বলছিলাম সঞ্চারীর কথা, সোমেনকেও আমি বহুবার বলেছি সঞ্চারীর কথা, যে সঞ্চারীতে সুর দিয়েছিলেন কি বলে সুদিনবাবু, সেটা হচ্ছে গিয়ে পায়ে পায়ে সন্ধ্যার ক্লান্তি নিয়ে
যারা যায় ফিরে ঘরে শহরে নগরে, পায় কি মনে সূর্যের গতিবেগ, অস্তরাগের ছোঁয়া অন্তরে। পায়ে পায়ে সন্ধ্যার ক্লান্তি নিয়ে যারা যায় ফিরে ঘরে শহরে নগরে, পায়ে কি মনে সূর্যের গতিবেগ, অস্তরাগের ছোঁয়া অন্তরে। রাত্রি যেন এক রাজকন্যে, বন্দিনী হয়ে এই অরণ্যে। রাত্রি যেন এক রাজকন্যে, বন্দিনী হয়ে এই অরণ্যে। তার কন্যা ভেজা মন প্রশ্ন চোখেতে, আসবে কবে সেই রাজপুত্তুর। এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর, বাধা ভেঙে জানলার সার শিশমুদ্দুর। এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর, এলো আধারের সত্তর। এই যে কি ফ্লেভার, কি সুন্দর গান রে ভাই। আমি এই যে গান কি এমনি এমনি কালজয়ী হয়? এমনি এমনি কালজয়ী হয় না। আমি শুনে আমি প্রথম শুনেছি, প্রথম শোনার সৌভাগ্য আমার হয়েছে এইসব গান একেবারে প্রথম যেদিনকে বেজেছে অনুরোধের আসরে, বা রেকর্ড যেদিনই বেরিয়েছে। টাউন স্কুলের উল্টো দিকে একটা ক্রাউন মিউজিক সেন্টার বলে একটা দোকান ছিল, মালঞ্চ যেখানে ছিল তার ঠিক পাশে। তো ওখানে গেলে বাবার তখন খুব পরিচিত, বাবাকে ভেতরে বসাতো একটা ঘরে, সাউন্ড প্রুফ ঘরে, সেখানে গানগুলো শোনানো হতো। কোনো কোনো সময় আমরাও যেতাম, নাহলে বাবা নিজেই নিয়ে আসতেন বগল দেওয়া করে এক চাঁক রেকর্ড নিয়ে গাড়িতে ঢুকলেন। তো এই তখন এই 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 গানগুলো আমরা প্রথম দিন থেকে শুনেছি। কিন্তু আজও এই প্রায় 60 বছর পরে গানগুলো কিন্তু সমান জনপ্রিয়। কি করে হলো? এক তো লোকটির গায়কী, 2 নম্বর হচ্ছে কথা এবং সুর। কথা এবং সুর না হলে তো গানটা হয় না। গানটা মনে করে বলতে পারলাম না, সেটা মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহা হা, কি গান বললে! জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো তাই, দূরে দূরে রই। জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো তাই, দূরে দূরে রই। তখন তো মানে ভয়ঙ্কর রকম ভাবে রাজা ভয়ঙ্কর ভাবে ব্যর্থপ্রেমিক ছিল। কারণ কি, প্রেমিকারা তো জানতেই পারতেন না যে আমরা বা আমার দাদারা তাদের প্রেমিক ছিলেন। তো ফলে তাদের বিয়ে হয়ে যাওয়ার দিনই আমাদেরকে ভয়ঙ্করভাবে এইসব গান পাড়ার রকে রকে গাইতে হতো, যেহেতু গান গাইতে পারতাম এবং খুব দরদ দিয়ে গাইতাম। সে লোকটি মনে হতো আমার সঙ্গে অনেক অনেক হয়েছে। আমি এমন দেখেছি যে আমার মতন এরকম মানে পাতি গায়কের গান শুনেও তারা ঘুমিয়ে পড়ছে, মানে কি অদ্ভুতভাবে তাকে আবিষ্ট করে রেখেছে। আর এই 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 যে এই প্রসঙ্গে রাজা একটা ভালো জিনিস ধরেছে, যে এই বাংলা গান দেখবেন যে বাংলা গানের যে চলনটা 70 দশক পর্যন্ত, 60-এর দশক পর্যন্ত ছিল, মানে 80 পর্যন্ত, সেটা কিন্তু এই ব্যর্থ প্রেমিকের গান। বেশিরভাগ দেখবেন আপনি প্রত্যেকটা গায়কের, প্রতি গায়ক এই ব্যর্থ প্রেমের গানই বেশি গেয়েছেন বেশি। কারণ বাঙালিদের মধ্যে ব্যর্থ প্রেমিক নেই। আমিও একজন ব্যর্থ প্রেমিক, প্রথম প্রেম ব্যর্থ হয়েছে একদম, মানে ঝাঁটা মেরে দূরে সরিয়ে দেওয়ার মতন সেই মেয়ে আমাকে সরিয়ে দিয়েছে। সে দুঃখ আমি এখনো ভুলতে পারি না। কিন্তু তবুও আমিও তো গেয়েছি, কিন্তু সেগুলো আমি আমি যেগুলো গেয়েছি সেগুলো একটু হিন্দি গান বেশি। कोई जब तुम्हारा हृदय तोड़ दे, तड़पता हुआ जब कोई छोड़ दे, तब तुम मेरे पास आना प्रिय, मेरा दर खुला है, खुला ही रहेगा तुम्हारे लिए। दर्पण तुम्हें जब डराने लगे, जवानी भी दामन चुराने लगे, तब तुम मेरे पास आना प्रिय, मेरा सर झुका है, झुका ही रहेगा तुम्हारे लिए। বলে এইসব গান তো হচ্ছে, কিন্তু এই এই প্রেম, ব্যর্থ প্রেমের গান কিন্তু অনেক বেশি সময়, এমনকি ওই 70-এর প্রথম দিকে পর্যন্ত একদম মনোপলি করে রেখেছিলেন হিন্দি গানে। আর বাংলা গানে সবাই যদি জীবনে যদি দ্বীপ জামাতি করে মোর ছেলে দিয়ে, কিন্তু আমি গায়কদের কিছু বলছি না, আমি বলছি এরা
ভালোবেসেছি কিছু নয়, কেন আরো ভালোবেসে বেশি। তিনি খুব তৃপ্ত কণ্ঠে বলেছিলেন যে প্রেম করতে হলে একটা জোশ দরকার। সেই জোশটা হেমন্তবাবু আমাদের বাংলা গানে আমার মনে হয় প্রথম দিয়েছেন। হেমন্তবাবু গাইলেন, সোনালি চম্পায়ার রূপলি চন্দ্রকলা শোনো গো বলি, সোনালি চম্পায়ার রূপলি চন্দ্রকলা শোনো গো বলি, আমার বধূর নাম আমি কি রেখেছি জানো, কৃষ্ণকলি। সোনালি চম্পায়ার রূপলি চন্দ্রকলা শোনো গো বলি, আমার বধূর নাম আমি কলি। প্যাটার্ন পাল্টে গেল, কিন্তু হেমন্তবাবুর হাতে পড়লাম আমরা। হেমন্তবাবু তার আগে অবশ্য রানার, অনেক আগে রানার গেয়েছেন, আরো অনেক সাপমোচনের গান গেয়েছেন, অসম্ভব। সেসব গান আমাদের অসম্ভব ভালো লেগেছে বাঙালির। আজও এই 70 বছর পরে আজও লোকে মানে সাপমোচনের গান এখনো জানে। তো মানবুর কথা বলছিলাম, প্রথম হেমন্তবাবুর কথা একটু পরে আসি, মানবুর কথা বলে নিই। আমি তো বললাম, আর তুমি তখন আসোনি, আমি তখনই রাজা তখন বললাম যে রাজার সঙ্গে সকালে আমার বেশ খানিকক্ষণ আড্ডা হয়েছে এইটা নিয়ে, বিশেষ করে সঞ্চারী নিয়ে। এই সঞ্চারী ব্যাপারটা কিন্তু রাজা দেখেছো উঠেই গেছে বাংলা গান থেকে, নেই আর। লোক সুরকাররা খুব একটা চেষ্টা করে না। সেদিনকে আমি একটা লিখেছিলাম উদয়কে নিয়ে, উদয় বন্দ্যোপাধ্যায়ের একটা অনুষ্ঠান দেখতে গেছিলাম আমি। উদয় কিন্তু তার গানে পুরো সঞ্চারী পুরো রাখে, সব কটা, দেখেও আমার খুব ভালো লাগে। সুন্দর গান, যত দূর যত দূর আকাশে বাতাসে তোমারই দুটি নয়নেরই চাহনি, পল্লবিনী গো সঞ্চারিণী, মন না দিয়ে আর পারিনি। এই কি জিন্দগি হ্যায় ক্যা সুন মেরি জাঁ, প্যার ভরা দিল মিঠি জুয়া, মনে আছে তোমার সেই গান? এইটার থেকে দ্বিজেনবাবু গিয়েছিলেন, শরীরবাবু নিয়ে গেছিলেন দ্বিজেনবাবুকে। তো এই মাটাদের কথাতে আপনি দেখুন কি সুন্দর সমস্ত গান করেছেন, এবং সব সময় মেনটেন করে গেছেন। আপনি যখন মানাদের সুরও আপনি বুঝতে পারবেন। আশা ভোসলেকে দিয়ে একটা গান গাইয়েছিলেন, আমি চোখের পাতায় চেয়েছিলাম একটি তোমার সই, তুমি না, আমি খাতার পাতায় একটি তোমার সই গো, তুমি চোখের কে দিলে, চোখের পাতায় কে দিলে, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো। এই দেখুন, দেখেছেন কিরম ভাবে অদ্ভুত ভাবে, আমি আমি যেটা বলতে চাইছিলাম, অনেক পরে মানাদা যখন সুর দিয়েছেন তখন আমরা এইটা লক্ষ্য করেছি যে মানাদা কিন্তু এইটা খুব ন্যাচারালি করতেন। একটা কথা দুবার বললে মৌসুমী গানের সঞ্চারী একটা অদ্ভুত সুন্দর, যে কোনো গান, যে কোনো গান তুমি একটা লিখে দাও, যে কোনো গানে সঞ্চারী থাকতে, খুব খুব কঠিন গানেও বিশেষ করে ওইটা বলে নি মানে ওর আর গাইব না, কিন্তু যে কোনো গান, কোন গানটা বলি, হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক, হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু এদের গায়ন ভঙ্গিটা আমার জেনারেশনে খুব একটা অ্যাট্রাক্ট করেনি রাজা। এই যে গানটা, তুমি দুরন্ত বৈশাখী ঝড়, বারে বারে এই কিন্তু দেখো তুমি, এইটাই কিন্তু বারে বারে শুধু আঘাত করিয়া যাও, একেবারে তাই।
আমি সাগরেরও বেলা তুমি দুরন্ত ঢেউ, বারে বারে শুধু আঘাত করিয়া যাও, খালি ওই একটুখানি পাল্টে দেওয়া। এই 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 ইন্টারেস্টিং জায়গা, এই ইন্টারেস্টিং জায়গাটা রাজা। আর একটা জিনিস দেখো তুমি, যে তোমার এক একই একেবারে এক থিম কথায় সলিল চৌধুরীও গান করেছেন, সুদিন দাশগুপ্তও গান করেছেন। সলিল চৌধুরী করেছেন, সুদিন দাশগুপ্ত প্রথম করেছেন সুবীর সেনকে দিয়ে। প্রথম সেই গানটা হচ্ছে, বলেছিলে তুমি মুক্ত যায় না হলে তাই, সুনীল সাগরে পাঠালে আমায় ঝিনুক কুড়াতে, তাই তুমি বলেছিলে। সারাদিন ধরে ঝিনুক কুড়িয়ে শেষে অনেক আশায় দাঁড়ালেম কাছে এসে। সারাদিন ধরে ঝিনুক কুড়িয়ে শেষে অনেক আশায় দাঁড়ালেম কাছে এসে। ঝিনুকের কথা ভুলেছ তখন, শুধালে আমারে শুধু, পাহাড় কেমন সুন্দর বলো তাই। আহা আমি যে কেবল দুবুরির মতো ঘুরে ঘুরে শুধু মরেছি, ঝিনুক খুঁজতে খুঁজতে, পাহাড় দেখার সময় তো পাই নাই, তুমি বলেছিলে। এটা দেখো একটা, যেমন এইটা ঠিক একেবারে একই থিমে লতা মঙ্গেশকরকে দিয়ে সলিলবাবু গাইয়েছিলেন। ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম, তোমায় তা দিলাম, বললে তুমি মুক্ত কোথায়, মুক্ত আমার চাই, তাই ছুঁড়ে ছুঁড়ে তার ফেলে দিলাম, ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম। আর একদিন এক পাহাড় ঘেরা গায়, নাম না জানা ফুলে ফুলে গালিচা বিছায়। আর একদিন এক পাহাড় ঘেরা গায়, নাম না জানা ফুলে ফুলে গালিচা বিছায়। তার কত না যে রঙের বাহার, কত না আকার, তার কত না যে রঙের বাহার, কত না আকার। রঙিন রঙিন মালা গেঁথেছিলাম, তোমায় তা দিলাম, বললে তুমি গোলাপ কোথায়, গোলাপ আমার চাই, তাই ছুঁড়ে ছুঁড়ে তার ফেলে দিলাম, ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম। এই যে এক অদ্ভুতভাবে দুজন, কি বলবো, দিকপাল সুরকার একই থিম নিয়ে গান করছেন, দুটো সুর যদিও আলাদা, কিন্তু একবারে এক থিমটা। মানাওর কথা আর সেরমভাবে বলার নেই, কিন্তু আরও একটা ঘটনা, সেটা আপনারা সবাই জানেন। এরপরেই যদি কেউ আমার কাছে, যদি কেউ পুরুষ গায়ক থাকেন, তাহলে এরপরে অবশ্যই শ্যামল মিত্র। এরপরে মান্নাবাবু, হেমন্তবাবু, মান্নাবাবু, শ্যামল মিত্র, এরকম 1, 2, 3 নম্বর করা যায় না, কিন্তু তবুও শ্যামল মিত্র আরেকজন লিজেন্ড বাংলা গানে। তো শ্যামল মিত্রকে দিয়ে বহু লোক বহু গান গাইছেন, মানে নিজের সুরেও খুব ভালো ভালো গান গেয়েছেন, আবার অন্য লোকের সুরেও খুব ভালো ভালো গান গাইছেন। আমার এক্ষুনি মনে পড়ছে নচিকেতা ঘোষের সুরে নিশিপদ্ম ছবিতে, রাজার পঙ্খী উইড়া গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে, দুঃখীর পঙ্খী উইড়া গেলে দুঃখী শূন্য খাঁচায় কাঁদে। এই সঞ্চারী আছে দেখুন, শূন্য ভুবন শূন্য খাঁচা, শূন্য দুঃখীর মন, ভরা যৌবন তবু দুঃখীর শূন্য ত্রিভুবন। তারপরে নীতি ধম্ম ভালোবাসা, কি কোথায় গলা তুলতেন ভাবা যায় না, কোথায় গলা তুলতেন। এইবার মানে কি বলবো, এরা সব প্রণম্য শিল্পী, মানে ভাবা যায় না এরকম সমস্ত গান করেছেন এরা। কত কত অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর গান করেছেন। 55 বা 56 বা 54 সালে গান করেছিলেন আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদীর পারে, ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথায় দেখে এলেম তারে। এবার এই গান সুপার হিট হয়েছিল, এখনো আমি গেয়ে দিতে পারি, কিছু একটুখানিও আটকাবো না। কিন্তু তা সত্ত্বেও শ্যামল মিত্র কিন্তু উত্তম কুমারের সুরে গান পেলেন না।
কেন উত্তম কুমার? কারণ কি, এরা কেউই, এই আমাদের দেশে যে নায়ক নায়িকারা, এরা কেউই কিন্তু নিজেদের ছক থেকে বেরোতেন না, কখনো বেরোতেন না। যেমন আপনি উত্তম সুচিত্রার বই দেখলে দেখবেন তার চিত্রনাট্য নিতাই ভট্টাচার্যের হবে, তার সুর রবীন চট্টোপাধ্যায়ের হবে, তার গান সুচিত্রা সেনের গান সন্ধ্যা মুখোপাধ্যায় গাইবেন, উত্তম কুমারের গান হেমন্ত মুখোপাধ্যায় গাইবেন। এর বাইরে কিন্তু এরা বেরোবেন না, এবং এদের কথাই শুনতে হবে প্রডিউসার, ডিরেক্টর, এদের। কারণ কি, এরা কখনোই চাইবেন না এদের ছবি ফ্লপ করুক, এবং এরা কিন্তু খুব কনসার্ন ছিলেন যে এইগুলো কিন্তু, আপনি সাগরিকা, সবার উপরে, সপ্তপদী, এগুলো সবই উত্তম সুচিত্রার বই বলে চেনেন। আপনি কখনোই চেনেন না যে এটা কোন পরিচালকের ছবি। আমি যদি জিজ্ঞেস করি, আপনি বেশিরভাগই বলতে পারবেন না যে কোন পরিচালকের ছবি। সেটা বলা খুব শক্ত, কেন জানবেন? তাদের তো জানার কথা, তারা তো দেখতেই গেছেন উত্তম কুমার আর সুচিত্রা সেনকে। সিমিলারলি যখন উত্তম কুমার ওখান থেকে বেরিয়ে আসছেন, কি বলে, সুচিত্রা সেনের সঙ্গে নেই, তখন চিত্রনাট্য লিখতেন আমার বাবা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। এই দুজনেই মূলত এই দুজনের বাইরে কিন্তু উত্তম কুমারও খুব একটা জাননি। কিন্তু যখন উত্তম সুচিত্রা হবে, তখনই কিন্তু নিতাই ভট্টাচার্য করবেন, তখন আর বিধায়ক ভট্টাচার্য বা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় আসবেন। এই জায়গা থেকে হওয়ার জন্যে আমরা সুচিত্রা সেনের গলায়, সুচিত্রা সেনের লিপে আমরা কিন্তু বেশি গীতা দত্ত শুনিনি। আমরা কোনোদিন শুনিনি প্রায় নিগাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে ছাড়া ঢুলি ছবিতে, ইনসিডেন্টালি সেটাও বাবার কাহিনী চিত্রনাট্য সংলাপ, কিন্তু সেইটা ছাড়া কিন্তু আপনি প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে শোনেননি সুচিত্রা সেনের লিপে। আপনি তখন মাধুরী চট্টোপাধ্যায় এসে গেছেন, তাকে শোনেননি। নির্মলা নির্মলা মিশ্র তো সুযোগই পাননি, এত বড় গায়িকা সুযোগই পাননি এরা। কারণ কি, এরা বাঁধাঘর থেকে বেরোতে চাইতেন। সেই জন্যে কিন্তু শ্যামল মিত্রকে অপেক্ষা করতে হলো দেয়া নেওয়া পর্যন্ত, যেটা প্রডিউসারও ছিলেন শ্যামল মিত্র। তিনি গান গাওয়ার পরে কিন্তু উত্তম কুমার মানতে শুরু করলেন যে হেমন্তবাবু থেকে বেরোলেও আমার ছবির গান হিট করবে। অ্যান্টনি ফিরিঙ্গি অফকোর্স সেরকম। তারপরে অনেকগুলো হয়েছে। মন্নাবাবু একদম হেমন্তবাবুকে, তখন আবার হেমন্তবাবুকেই উত্তম কুমার দিতেন না। এইরকমই চলতে থাকতো। তো শ্যামল মিত্র কিন্তু এই, কি বলবো, একেবারে আমাদের যেই বলছিলাম যে কজন মানুষের গানের জন্য আমরা পুজোর সময় অপেক্ষা করে থাকতাম, সেগুলো তার মধ্যে শ্যামল মিত্র অন্যতম। যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কম, এ তো একবারে লিজেন্ড হয়ে গেছে। এটা শোনা যায় দেবব্রত বিশ্বাসকে দিয়ে গাওয়ানোর কথা ছিল সলিল চৌধুরী, তিনি না গাইয়ে শ্যামল মিত্রকে দিয়ে গাইয়েছিলেন বলে দেবব্রত বিশ্বাস লেগে গিয়ে কথাই বলতেন না সলিল চৌধুরীর সঙ্গে অনেকদিন। তো সেই রকমই নাকি শুনেছি আমরা। তো এইরকম শ্যামল মিত্র এক্স্যাক্টলি এরকম। মানবেন্দ্র মুখোপাধ্যায় একবারে প্রথম 1, 2, 3, 4 করে বলছি বলে এরা পরে হবেন, ওরা আগে হবেন এমন নয়। হ্যাঁ, কি অসাধারণ সমস্ত গান করেছেন। প্রথম গানটা করতে গেছিলেন যখন, সেটা শ্যামল গুপ্ত লিখেছিলেন। তখন শ্যামল গুপ্ত পরে সন্ধ্যা মুখোপাধ্যায়কে বিয়ে করেন। তো সম্ভবত সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভেবেই লিখেছিলেন আমি এত যে তোমায় ভালোবেসেছি। তো এর কি বলে, মানবেন্দ্রবাবু নিজের ইন্টারভিউতেই বলেছেন যে আমাকে গানটা দিতে চাইনি শ্যামল, তার কারণ হচ্ছে আমি নাকি কালোয়াতি করে ফেলবো। তো সেই কিন্তু অনেক কষ্ট করে ওইটা মানববাবু নিলেন, নিয়ে কি গানটা করলেন বলুন। সঞ্চারীটা দেখুন। তুমি তো জানো না গো, তোমার গানের ওই সুরের মাঝে আমার গানের বাণী আহত পাখির মতো লুকায়ে আছে। দেখুন দ্বিতীয় অন্তরায় আসুন। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায়
ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়ে কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়ে, আমি এত যে তোমায় ভালোবেসেছি। কি গান বলুন তো! আহা! আমি শুধু হা বলছি না, আমার মনে হয় ওপারে যারা আমার চেয়ে একটু কম বয়স আছে, রাজা তো বাচ্চা ছেলে, পিনাকি, সাত্তকী আমার চেয়ে বেশ খানিকটা ছোট, আর বাকি আমি নামগুলো দূর থেকে দেখতে পাচ্ছি না, আর বাকিটা তো খুবই ছোট। আচ্ছা বলুন তো, এই গান কি কোনো 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 তুলনা আছে এইসব গানের? কোনো তুলনা আছে? কোনো তুলনা নেই এইসব গানের, জানেন তো। এর পরবর্তীকালে একটা মাঝখানে একটা কথা আমার লেখার মধ্যে আমি আছে, আমার প্রকাশিত লেখাতেও আছে। আমার বাবাও গান লিখতেন, কিন্তু ওই সেই নিজের ছবি, যে যে ছবিতে বাবা কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখতেন, সেই ছবিতেই বাবা গান লিখতেন। তো এই 55 সাল নাগাদ বাবা একটা ছবি পান HNC প্রোডাকশনে, সেটা পৃথিবী আমার এসা, বাবার কাহিনী চিত্রনাট্য সংলাপ। তো একদিন নচিকেতা ঘোষ আমাদের বাড়িতে খুব আসতেন, আমরা কাকা বলতাম, তো আর খুব আমাদের ভালোবাসতেন। তো নচিকেতা ঘোষ একদিন বাবাকে এসে বললেন যে উত্তম বলছে যে এই ছবিতে একটা ঠেলা গাড়ি, মানে খেলনা ফেলনা নিয়ে যাবে, আপনি একটা গান লিখে দিন। বাবা বলে, কি রে, আমি তো চিত্রনাট্য জমা দিয়ে দিয়েছি, তারপর তোরা বলছিস সেরকম করে? বলে, না না, তো আপনি কালকে আসুন তো আজকে বিধায়কদার বাড়িতে, তুই বলে দিস যে এইরকম একটা গান যেন আমার জন্য লিখে দেন, উনিই লিখুন, আমার দরকার নেই, আমি বিধায়কদা পারবে গানটা লিখতে। বাবা গিয়ে পরের দিন এসে, আমি তখন খুব ছোট, আমার শোনার কথা আমি মনে করতে পারি না, কিন্তু এগুলো এতবারই শুনেছি যে আমার মনে থেকেছে। বাবা এসে বললেন যে হ্যাঁ ঠিকই বলেছে, ওকে একটা গান করে দিতে হবে রাস্তায় ঠেলা গাড়ি নিয়ে। তো বাবা লিখলেন, নীলামমালা ছওয়ানা, লেলো বাবু ছওয়ানা, জানেবে তাই ছওয়ানা, চুনো বাছো ছওয়ানা, নীলামবালা। কি জনপ্রিয় হয়েছিল সেই গান, আপনি ভাবতে পারবেন না। কি জনপ্রিয়তা পেয়েছিল, এমন কোনো লোক নেই সেই গান গাইতেন না তখন। অসম্ভব জনপ্রিয় গান হয়েছিল সেটা। বাবার কথাও কত সুন্দর লেখা ছিল দেখুন। প্রথমটা, এটাতে কিন্তু কোনো সঞ্চারী নেই, এটা তিনটেই অন্তরা। একটা হচ্ছে গিয়ে এই তো আছে রঙিন ফিতে, খোপার কাঁটা কানের দুল, প্রিয়ার চোখে দুঃখ কেন, রুক্ষ কেন মাথার চুল। এই তো আছে স্নো পাউডার, কসমেটিক আর লিপস্টিক, আলতা সিঁদুর আয়না সাবান, মা বোনেদের নজরানা, নীলমমালা, নীলমবালা ছওয়ানা, লেলো বাবু ছওয়ানা, যা নেবে তাই ছওয়ানা, চুনো বাছু ছওয়ানা, নীলমবালা। গোমড়া মুখে ছোট্ট খুকি, ফেলছো কেন চোখের জল, আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক ময়না টিয়া পাখির দল, খেলা ঘরের ডলি পুতুল, দাও না বিয়ে নেই মানা, নীলমবালা, নীলমবালা ছওয়ানা, লীলু বাবু ছওয়ানা, জানবে তাই ছওয়ানা, চুনো বাছু ছওয়ানা, নীলমবালা। ঘর সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই, হাতা বেড়ি খুন্তি কড়াই থালা বাসন আর কি চাই, কাপ ডিশ আর চা ছাঁকনি ঘুটি বাটি গেলাস নাও, ছওয়ানাতে দুনিয়া বেচে নিজের দামি অজানা, নীলমবালা, নীলমবালা ছওয়ানা, লেলু বাবু ছওয়ানা, জানবে তাই ছওয়ানা, চুনু বাছু ছওয়ানা, নীলমবালা। এটা বাবার লেখা, হেমন্তবাবু গিয়েছিলেন নচিকেতা ঘোষের সুর। তো আরেকটা গান বাবা এই এই ছবিতে লিখেছিলেন, সেই গানটা যুগান্তকারী গান হয়েছে, বহুদিন পর্যন্ত সেটাতে উইকিপিডিয়ায় গৌরীকৃষ্ণ মজুমদার লেখা থাকতো, এখন সেটা ঠিক হয়ে বিধায়ক ভট্টাচার্য লেখা হয়। সেটা হচ্ছে, সেটা আমি গাইতে পারবো না, অত উঁচুতে আমি গাইতে পারবো না, গলা ছিঁড়ে যাবে। কিন্তু হেমন্তবাবু পরের দিকে এই গানটা গাইতেন না, প্রথম দিকে গাইতেন খুব, সেটা এটাও খুব হিট করেছিল। সেটা হচ্ছে, দূরের মানুষ কাছে এসো, শুনবে যদি আমার গাবো এক নতুন
নতুন কথা, এই দুনিয়ায় সব সমান। এমনকি এই গানের মিউজিকগুলো পর্যন্ত আমাদের মুখস্থ থাকে। এই যে ইন্টারলিউড প্রিলিউড, এগুলোও কিন্তু গানকে আলাদা মাত্রা দিত। আপনি মুখের মধ্যে এই যে আমি যে গাইছিলাম, সেই গানটা গাইতে গাইতে আমি ওই যে ইন্টারলিউডটা আমি বিচার চেয়ে পারবো না। এই গানটা যদি হয় আপনারা ইউটিউবে শুনে নেবেন, এইটা বাবার লেখা, আমি পারবো না, আমি এত করে গলা তুলতে পারবো না, ভয়ঙ্কর উঁচুতে। এর মাঝখানে একটা আছে, পায়ে চলার পথে পথে চলছে যারা ঝরছে ঘাম, একটা ঢ্যাং করে আওয়াজ হলো। পায়ে চলার পথে পথে ঢ্যাং, চলছে যারা ঝরছে ঘাম, তারাই আমার মনের মিতা, নাই বা জানি তাদের নাম, মানুষ নামি তাদের নাম। সবাইকে আজ বলবো ডেকে ঢ্যাং, আমার সাথে চলবে কে কে ঢ্যাং, হাত মিলিয়ে বলতে হবে চাই না কোনো দয়ার দান। আর পারবো না। এই পৃথিবীর পথচারী পথ ভোলারা সব সমান, ছন্ন ছাড়া সব সমান, এই দুনিয়ায় সব সমান। শোনাবো এক নতুন গান, অসম্ভব জনপ্রিয় হয়েছিল, গানটাও খুব সুন্দর, আর বাবা লিখেছিলেন খুব ভালো। এই গানটার পরে আমার বাবা একবারে 100% কংগ্রেসে ছিলেন, একবারে আজীবন। আজকে বেঁচে থাকলে সম্ভবত মমতা ব্যানার্জির সমর্থক হতেন, কিন্তু সম্ভবত কেন হতেনি। আর এই গানটা লেখার পরে ইন্ডাস্ট্রিতে হয়ে গেল বিদায়দা কমিউনিস্ট হয়ে গেছে, কারণ শোনা এই দুনিয়ায় সব সমান বলেছেন, সেই জন্যে বিদায়দা একদমই কমিউনিস্ট হয়ে গেছে। তো অতুল্য ঘোষ বাবাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করেছিলেন যে তুমি নাকি শুনলাম এইসব গান লিখে এখন কমিউনিস্ট পার্টিতে জয়েন করে। বাবা বলেছেন না না না, আমার কোনো সেরকম সম্ভাবনা নেই, আমি কংগ্রেসই থাকবো। যাই হোক, সেটা অন্য কথা। তার এই কুলঙ্গার ছেলে সারা জীবন বামপন্থী থেকে গেছে, এটা নিয়েও তার দুঃখ ছিল প্রচুর। ছোট থেকে এই বামপন্থী হলো কেন এই ছেলেটি, আমার বাড়িটাই কংগ্রেস পুরো। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। গানের কথায় আবার এই যে সিনেমার গানও দেখুন আপনি, হেমন্তবাবুর হাত ধরে আমরা যেটা বলছিলাম, যেমন হেমন্তবাবুর আগেও বলেছি, মাননীয়বাবু শ্যামল মিত্র আগে হেমন্তবাবু ছিল, তো মানে কিরম কি বলছি আমি সেটা খুব ইমেটেরিয়াল, আমি যেরম যেরম মনে হচ্ছে তাই বলছি। হেমন্তবাবুকে প্রেমের গানে হেমন্তবাবুকে কিন্তু ধরুন মেঘ কালো আতঙ্ক যে কালো, নচিকেতা ঘোষের সুর, যে কালিতে বিনোদিনী হারালো তার ফুল, তার চেয়ে কালো কন্যা তোমার মাথার চুল। বলুন তো, কন্টিনিউয়াস একটা একটা অদ্ভুত কি সবুজ পাতা সবুজ আর সবুজ পাখি, দুর্বা সবুজ তার সাথে যে চির সবুজ বন, তার চেয়েও সবুজ কন্যা তোমার অবুঝ মন। মেঘ কালো আধার কালো আর কলঙ্ক যে কালো, যে কালিতে বিনোদিনী হারালো তার কুল, তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল। মেঘ কালো আধার কালো, কেউ একটা প্রেমের গানের অন্য ডাইমেনশন নিয়ে এলেন হেমন্ত। সেটার জন্য সুরকার গীতিকারদেরও নিশ্চয়ই কৃতিত্ব দেওয়া উচিত। মানুষ যা গান শুনতে চাইতেন এরা তো তাই করতেন, এমন নয় যে এরা নিজে যেমন হেমন্তবাবু নিজের সুরকার হেমন্তবাবুকে সেদিনকেই আমি পার্থক্য বলছিলাম, এই যে সুরকার হেমন্তবাবুকে আমরা সেরকমভাবে মনে রাখিনি, কিন্তু কি অসাধারণ সমস্ত সুর করেছেন, খুব আপাত দৃষ্টিতে খুব সুন্দর। বিশেষ করে যদি হিন্দির কথা দেখেন তাহলে দেখবেন খামোশি ছবিতে হেমন্তবাবু সুর করেছেন, वो शाम कुछ अजीब थी, ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है।
কি সুন্দর সুর বলুন তো, আর কিশোর কুমার কি অসাধারণ গিয়েছিলেন। वो शाम कुछ अजीब थी, ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है, वो शाम कुछ अजीब थी। অসাধারণ সুন্দর, কি বলুন তো, কি মানে কি বলা, আমি তো কিছুই গাইতে পারি না, এটা কোনো ব্যাপারই না। আমি সত্যিই কোনো গান গাওয়ার মানে গায়কের পদবাচ্য হওয়ার মতো লোক নই আমি। কিন্তু আমাদেরকে ভাসিয়ে রাখে এইসব গান গিয়েই তো ছোট থেকে বড় হলাম। এইসব গান লোককে শুনিয়ে কত যে ব্যর্থ প্রেমিককে এইসব গান শুনিয়েছি। আমার এক বন্ধু ছিল, সম্প্রতি বছরখানেক হলো মারা গেছে, নিমাই দাস, তাকে নিয়ে আমার লেখাও আছে। তো নিমাই কি হতো, আমাদের বিশ্বপ্রেমিক ছিল। কত যে প্রেমিকা ছিল তার ঠিক নেই, সে প্রেমিকারা কেউ জানতে পারেনি যে ও তাদের প্রেমিক ছিল। আর ও কি হতো, ওই সেই মেয়েগুলি যখন বিয়ে হয়ে যেত না, সেই দিন ও মদ খেয়ে তখন আমাকে ওকে বসে এই গানগুলো শোনাতে হতো, এই হিন্দি গান, বাংলা গান। দুরন্ত ঢেউ বারে বারে শুধু আঘাত করিয়া যাও, এইসব শুনতে শুনতে ও ঘুমিয়ে পড়তো একটা বেঞ্চির ওপর। একদিন এমন হয়েছে, রাত্রির 11টা সাড়ে 11টার সময় আমি বাড়ি চলে গেছি, ও শুনেছি ওই বেঞ্চিতে শুয়ে ঘুমিয়েছিল, সকালবেলা উঠে বাড়ি গেছে। এইরকম এই যে মানুষকে টাচ করতো যে গানগুলো, সেই গানগুলো এখন আর খুঁজে পাই না, একবারই পাই না। মানে আমার একটা কিছু কিছু গান তো নিশ্চয়ই আমাদের কানে আসে। সেই গানগুলো কেন আসে? সেই গানগুলো আসে মূলত, সেই গানগুলো আমাদের কাছে পৌঁছয় কোনোভাবে, এবং একবার শুনেই মনে হয় গানটা আবার শুনে। সেই কারণেই আসে। তখনকার মতন আমাদের মতো আমরা পাগলের মতন রেডিও শুনতাম না। পাগলের মতো পাড়াতে যে এখন যে আপনি পুজোর সময় আপনার নিশ্চিতভাবে আপনার পাড়ায়, আমার পাড়ায়, পশ্চিমবঙ্গের সর্বত্র পালকিতে বউ চলে যাই শুধু আপনি শুনতে পান। কি করে পান আমি বলতে পারি না, কিন্তু গানটা তো আমার জানা হয়ে গেছে। আমি তো বুঝে গেছি যে গানটা এই গানটা। বা 31শে অক্টোবর 84, দিনে এমন খবর পেল ভারতবাসী বেতারে, কৃষ্ণগোপাল দাসের গান। এইগুলো মানে আপনি এইগুলোই শোনেন বেশি, কিন্তু সেরম গান কোথাও হয় না। না, সেটা অন্য প্রসঙ্গ। আমি বাংলা গানের কথায় আসি। কতক্ষণ বকছি সেটা তো একটা ব্যাপার। একটু জল খাই, হ্যাঁ, আপনারা একটু বিশ্রাম নিন। কটা বাজে? 1 ঘন্টা বললাম। বাপরে বাপ। বোতল, জলের বোতল নিয়ে বসেছি, রম বললে হবে না। ছাড়ছি না, যতক্ষণ দেখবো শূন্য হয়ে গেছে তখন বন্ধ করবো, তা নাহলে বকেই যাবো। না, সকালে বলছিলাম না, ব্যাটারি কাটতে পারিনি, কি অবস্থা দেখেছেন, একবারে পুরো বাঞ্ছারাম হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা জ্ঞানমঞ্চে একটা অনুষ্ঠান করেছিলাম অফিস থেকে। সেই জ্ঞানমঞ্চে সুবীর সেন এসেছিলেন। সুবীর সেন গান করবেন, আমরা নিজের একটা নাটক করতাম, করেছিলাম বিমল বন্দ্যোপাধ্যায়ের গো গাবো গাবো। আমারই পরিচালনা ছিল। সুবীর সেনের সঙ্গে ভেতরে বসে কথা বলছিলাম। আমি সুবীর সেনকে বললাম, আমার বাবা আপনার আমরা পুরো পরিবার আপনার গানের ভক্ত, আমি আপনার অনেক গান না দেখে গিয়ে দিতে পারি। বলছে, বলেন কি, ওইরকম একজন ভদ্রলোক আমি কোনোদিন জানতে পারি না, আমার বাবার সঙ্গে আপনার কোনোদিন দেখা হয়নি, সেই জন্য আপনি জানতে পারেন। আমার একজন তখন ম্যানেজার অ্যাকাউন্টস ছিলেন, ওঝা, গুজরাটের লোক। তো তিনি এসে বললেন, দেখুন কত সুন্দর কনভারসেশন। তো ওঝা সাহেব গান খুব ভালোবাসতেন, বিশেষ করে সাইগাল সাহেবের গান। আমার সঙ্গে বসে আলোচনা হতো। এত অমায়িক লোক ছিলেন ওঝা সাহেব। হঠাৎ ওঝা সাহেবের কথা বলতে বলতে ওঝা সাহেবের আমি এর্নাকুলাম এজিএম আমাকে স্টেশনে আসবো কি করে, বাসুদা ডোন্ট ওয়ারি, আই উইল কাম অ্যান্ড পিক ইউ আপ। ওঝা স্যার, why should you take the pain? No, you have come to my place, it is my duty. সেই লোকটি আমার শুধু এলেন না, আমাকে কিছুতেই আমার সুটকেসটা বইতে দিলেন না, এই যে সুটকেসটা নিয়ে, সেটা নিয়ে এসে আমাকে ট্রেনে তুলে দিলেন।
সে এইরকম লোক ছিলেন, খুব সৌম্য দর্শন, অনেকটা রেহমান সাহেবের মতন দেখতে ছিলেন রোজা সাহেব। রোজা সাহেব এসে আমার কথা শুনছিলেন, আমরা বাংলায় কথা বলছিলাম অফকোর্স। রোজা साहब बोलो जे हम लोग के ज़माने में एक आदमी गाना गाता था, बहुत अच्छा सुर था उसके, बहुत अच्छा गाना गाता था। तो उसका नाम भी सुबीर सिंह था। तो सुबीर सिंह, बदकिस्मती से मैं वही सुबीर सिंह हूँ। रোজা साहब ने हाथ দুটো ধরে ফেললেন সুবীর সেনের, যে এই কি রে भाई, क्या बोल रहे हैं आप बंगाल का हो? बोला हाँ हाँ मैं बंगाल का, वेरी मच वेरी आई एम फ्रॉम वेस्ट बंगाल ओनली। बोले ऐसे तो हम नहीं सोचा था, अब तो सुनना पड़ेगा, दो चार तो हिंदी गान भी गाना कर दीजिएगा, প্লিজ সিং সাম হিন্দি সংস। ডেফিনেটলি আই উইল সিং। তা আমাকে সুবীর সেন বলেছিলেন যে আমার যতটা পপুলার হওয়া উচিত ছিল আমি ততটা পপুলার হইনি কেন বলুন তো। মানি না আপনাকে, আমরা যারা বাংলা গান শুনি তারা আপনাকে গায়ক হিসেবেই মনে রাখেছে, আপনি অসাধারণ সমস্ত গান করেছেন। বলছে না না, তাতেও আমার মানে গান আরও বেশি পপুলার হওয়া উচিত ছিল। আমি একমাত্র পপুলার হইনি কেন জানেন তো? আমি সেরকমভাবে পপুলার হইনি, আমি উত্তম দাস লিপে কোনো গান গাইনি। গান না গেয়ে খুব ভয়ঙ্কর গায়ক, নট এনাফ ফ্রি স্পেস বলছে, আটকে গেল, ওই জন্যেই সর্বনাশ করেছে। কি করি তাহলে? হেল্প, শোনা যাচ্ছে কি না? যাচ্ছে তো। তো কি করবো? নট এনাফ ফ্রি স্পেসে কি করতে হবে? এ 10টার সময় আমি শেষ করব, সর্বনাশ করেছে। যাই হোক, তো সুবীরবাবু, সুবীর সেন বললেন যে গান গাইলেন, আমাকে বলছিলেন যে, এবং এটা খুব খুব হ্যাঁ, যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমিও তো ও জানি ভুলে যাবে গো আমায়। কি সুন্দর গলা ছিল বলো তো, আহা হা হা, কি সুন্দর গলা, ब्यूटीफुल गला ছিল। दिल मेरा एक आस का पंछी उड़ता है ऊंचे गगन पर, पहुंचेगा एक दिन कभी तो चांद के उजले जमी पर। এবং এখান থেকে বাংলা থেকে যেসব গায়ক গেছেন, হেমন্ত ওঝা, তারা বেশিরভাগই সলিল চৌধুরীর সুরে গান গেয়েছেন। হ্যাঁ, শঙ্কর জয়কিশনের সুরে, আজকা পাঞ্চি ছবিতে। তাই এটা আমার কি করা যায়? নট এনাফ স্পেস মানে আবার তো বন্ধ হয়ে যাবে, তখন আমি কি করব? হোয়াট টু ডু? ওটা কি এলে কি করব? হোয়াট টু ডু যদি ওটা আসে? সত্যিই তাই, মানে কী সব সমস্ত গান। এই গানটাও ধ্রুব, খুব সুন্দর গান। নয় থাকলে আরো কিছুক্ষণ, নয় ডাকলে আরো কিছু কাছে, দেখো জ্যোৎস্না বিজয়ী রাত। যেরকম সুর, মানে গানটার যে কথার যে কি বলবো, কথার যে কি বলে ফ্লেভারটুকু, সেই কথার ফ্লেভারটার এক্স্যাক্ট কি বলে সুরটাও শিখছে এরকম হচ্ছে। দেখো তুমি, তুমি তো গানের লোক, তুমি আরো বেশি ভালো বুঝতে পারো যেরকম ফ্লেভার চাই। দেখো জ্যোৎস্না ভেজা এই রাত, তুমি ওর ইন্টারভিউ, এই ভেতরে মিউজিকটা ভাবো। এই ভেতরের মিউজিক বলতে আমার একটা কথা মনে পড়লো, আরেকজনের কথা। তিনি তালাত মাহমুদ। আমাকে পীযূষকান্তি সরকার বলেছিলেন যে রবীন্দ্রনাথের গানে বুঝলে বিমোচন, আমাকে বিমোচন বলতেন, উনি বাসু বলতেন না আমাকে। আমাকে সবাই প্রায় বাসু বলে, কিন্তু পীযূষদা আমাকে বিমোচন বলতেন। বলছে বিমোচন, জানো তো রবীন্দ্রনাথের গানে ধরো তালাত মাহমুদের চাঁদের এত আলোর আগে দেখবে একটা পিয়ানোর আরম্ভ আছে, একটা রং চাঁদের এত আলো তবু সে আমার ডাকে, উতলা মাধবী রাতে ধনিছে যে না শুনেছে নাকি মোর আখি চাঁদের এত আলো। ধু কি কি গানের কথা বললো? ধু কোন গানের মধ্যে?
হ্যাঁ, প্রবীণ মজুমদারও আরেকজন যাকে আমরা গায়ক হিসেবে প্রায় মনেই রাখিনি। ঠিক পারমিতা, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে সুশান্ত, তাহলে তাই করেছি আমি। আবার ওয়ান টু রিজিউম বললো, আমি রিজিউম করতেই এলো। ঠিক আছে, চালিয়ে যাচ্ছি। যদিও জনসংখ্যা কমে যাচ্ছে, কিন্তু টিআরপি কমছে, কিন্তু কি করা যাবে, করতেই যখন হবে, ঢুকেই যখন পড়েছি তখন শেষ দিকে ছাড়ি। তো এর মধ্যে তারকবাবুতে যেরকম এটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা যদি কোনোদিন অন্য কোনো দিন বলি, তাহলে রবীন্দ্রনাথের গানে ইন্টারলিউড প্রিলিউড, যদি আমাদের দেশে সেরকম যোগ্য সুরকাররা ছিলেন, তারা তাদেরকে সে সুযোগ দেওয়া হয়। যদি দেওয়া হতো বিশ্বভারতী থেকে, তাহলে জ্ঞানপ্রকাশ ঘোষ, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, শচীন দেব বর্মন, আপনি দেখুন শচীন দেব বর্মন একেবারে রবীন্দ্রনাথের গান নিয়ে একটা গান এমন করলেন, যে গানটা সারা ভারতবর্ষের লোক গাইছে। একটা একটা নোটও বোধহয় উল্টো দিকে করেননি। সেই সেই সেরকম গান কিন্তু জনগণ গেয়েছে, ভয়ঙ্কর পপুলার হয়েছে ভারতবর্ষে। আমি বলছি না লারে লাপ্পা করার দরকার ছিল, তারা করতেনও না, তারা যোগ্য সুরকার ছিলেন, কিন্তু তাদের সেই সুযোগই আমরা দিইনি। ইন্টারলিউড প্রিলিউড করলে কিন্তু আপনার গানের কোনো ক্ষতি হতো না, গানটা যেটা গাইছেন সেটাই হতো। কিন্তু ইন্টারলিউড প্রিলিউড করলে, আজকে যদি আপনি গান গাইতে যান, আপনি যদি হিন্দি ছবিতে, সব দরকার নেই, আপনি সাত ভাই চম্পা জাগরে জাগরে আমি গিয়ে দেখাই, সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা, দাও সাড়া গো সাড়া, ও সাত ভাই চম্পা জাগরে। এবার আপনি অন্তরায় আসার জন্য আপনাকে মনে মনে বলতে হবে, এতক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে, কারণ কি ওই মাথার মধ্যে আপনার ঢুকে আছে। ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, তাহলে গায়ে আসতেই পারছেন না। আপনাকে যদি মুখে না বলেন, আপনাকে মনে মনে ওই ইন্টারলিউড প্রিলিউডের প্রভাবটা এমন যে আপনাকে এটা গাইতেই হবে, এটা করতেই হবে। আওয়ারা হু গাইবেন আপনি, আপনি আওয়ারা হু, পরের লাইনটা আসুন তো দেখি, কত বড় গায়ক আপনি। আওয়ারা হু, মনে মনে আমি আওয়ারা হু, এইটা হচ্ছে জোর, মানে এইটা হচ্ছে গিয়ে গানের জোর করে দেয় ইন্টারলিউড প্রিলিউড। আমরা সেটাই করিনি রবীন্দ্রনাথের কোনোদিন। রবীন্দ্রনাথের গানে ইন্টারলিউড প্রিলিউড যদি জ্ঞানপ্রকাশ ঘোষ করতেন, যদি সলিল চৌধুরী করতেন, যদি অনুপম ঘটক করতেন, যদি দুর্গা সেন করতেন, যদি নচিকেতা ঘোষ করতেন, তাহলে কি সুধীন দাশগুপ্ত করতেন, এরা তো এবিল ছিলেন, এরা তো নিরক্ষর ছিলেন না, আমাদের মতন কালকের পণ্ডিত ছিলেন না। এরা যদি এগুলো করতেন, তাহলে কোথায় যেত বলুন তো রবীন্দ্রনাথের গান, কত ঋদ্ধ হতো রবীন্দ্রনাথের গান। এমনি কথার দিক দিয়ে ঋদ্ধ হওয়ার এবং সুরের দিক দিয়ে ঋদ্ধ হওয়ার কোনো দরকার নেই, এমনি সে গান এমনিই চলে। কিন্তু অনেক বেশি হতে পারতো, কি বলে, অ্যাকসেপ্টেবিলিটি হয়তো আরও বেশি মানুষের কাছে, এমনি অনেক মানুষের কাছে পৌঁছেছে, আমার কাছেও তো পৌঁছেছে, আমি সাধারণ মানুষ, আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। সেটা আমরা করলাম না, সেই চেষ্টাটাই করলাম না, একেবারে আঁকড়ে ধরে থাকলে লোকে বেরোতে দেবে না, এখান থেকে এক পা যেতে দেবে না, ওখান থেকে এক পা যেতে দেবে না, এই করতে গিয়ে উঠে গিয়ে এখন এখন কি হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন যখন নিয়ন্ত্রণ নেই, তখন অযোগ্য লোকেদের হাতে রবীন্দ্রনাথের গান পড়ে কি তার অবস্থা হচ্ছে বলুন তো। হুল আলা না করে আপনি রবীন্দ্রনাথের গান গাইতে পারছেন না। যাই, সেটা অন্য প্রসঙ্গ। তা এই 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 চলতে চলতে একটা হঠাৎ একজন ভদ্রলোকের দেখা পেলাম আমরা। কিছু কিছু মানুষকে মিস করে গেলাম না আমি, কিন্তু তাদের কথা বললাম না। সতীনাথ বাবু, পান্নার ধনঞ্জয় ভট্টাচার্য, অবশ্যই অবশ্যই ধনঞ্জয় ভট্টাচার্য আমার আগেই বলা উচিত ছিল। ধনঞ্জয় ভট্টাচার্য কিন্তু আপনারা অনেকেই জানেন না, ধনঞ্জয় ভট্টাচার্য কিন্তু একসময় পশ্চিমবাংলার 1 নম্বর গায়ক ছিলেন। এবং যেরকম ইস্টবেঙ্গল মোহনবাগান আছে, যেরকম উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক পরে, উত্তম সৌমিত্র আছে, সিমিলারলি হেমন্তবাবু এবং ধনঞ্জয়বাবু ছিল। আমার কালকে সকালবেলা আমি একে বলছিলাম, রাজাকে, যে ধনঞ্জয়বাবুর ভক্ত ছিল আমার ছোটো কাকা।
এই আমার বড়দাদা, না ছোট কাকা, ছোট কাকা আমার দাদার চেয়ে কয়েক মাসের ছোট ছিলেন। তখনকার দিনে তো এরকম হতোই। তো ছোট কাকা ধনঞ্জয়বাবুর ভক্ত ছিলেন, দাদা ছিলেন হেমন্তবাবুর ভক্ত। তো এদের দুজনের মধ্যে ঝগড়া হতো তখন, এরকম জনপ্রিয়তা ছিল ধনঞ্জয়বাবু। ধনঞ্জয়বাবু পাশের বাড়ির ছবিতে গান তো মানে কি বলবো, ওইরকম হিট গান খুব কমই আছে, যেটা পরে পড়োশান হয় হিন্দিতে, সেটা ধনঞ্জয়বাবু গিয়েছিলেন। ঝিঝি ঝিঝিরি ভরসা, হায় কি গো ভরসায় আমার ভাঙা ঘরে তুমি বিনে, শন 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 বহে হাওয়া, মিছে গান গাওয়া এমন দিনে। এই এই দেখুন কি মেলোডি, অদ্ভুত সুন্দর গান। তো ধনঞ্জয়বাবু তখন অনেক প্লেব্যাকও অনেক করতেন। মনে পড়লো হঠাৎ একটা নবজন্ম ছবিতে রেকর্ডের দুপিঠে দুটো গান ছিল। একটা ছিল আমি আঙুল কাটিয়া কলম বানাই চক্ষের জলে কালি, এটা ধনঞ্জয়বাবু গেয়েছিলেন। উল্টো দিকে একটা গান গেয়েছিলেন মানবেন্দ্রবাবু। মানবেন্দ্রবাবুকে দিয়ে নচিকেতা ঘোষ এই গানটা গাইয়েছিলেন নবজন্ম ছবিতে। তখন মানবেন্দ্রবাবু তার ইন্টারভিউতে বলেছেন যে আমি তখন এই গানটা গেয়েছি। আমি জানি না আপনারা কজন এই গানটা শুনেছেন, অনেকেই শুনে থাকতে পারেন, আবার অনেকেই শোনেননি, সেটা আমি অতটা উপরে উঠতে পারবো না, কিন্তু আমি প্রথমটা একটু গাই। ওরে মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। ওরে মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। নৌকা ভাটায় বয় উ যায় না, নৌকা ভাটায় বয় উ যায় না, সারা জনম বাইলাম বৈঠারে, নদীর কুল কিনারা পাইলাম না, নদীর কুল কিনারা পাইলাম না, আমি আর বাইতে পারলাম না। ওরে মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। এইটা মানবেন্দ্রবাবু বলছেন যে তখন আমি ওই গানটা গিয়ে আমার তখন মনে হচ্ছে পল্লীগীতে আমি একা গাইবো বাংলাদেশে, আর কেউ গাইবে না। তো একটা অনুষ্ঠান করতে গেছি, এটা আপনারা অনেকেই দেখেছেন, তাও এটা মনে হলে বলে দিই যে একটা অনুষ্ঠান করতে গেছি, হঠাৎ ওই আলো নিভে গেছে, তখন তো লোডশেডিং বলা হতো না, আলো নিভে গেছে, কারেন্ট চলে গেছে। তো অনেক লোক, 5-6 হাজার লোকের সামনে গান গাইছি। তো একটা ছেলে এলো, কাঁধে একটা ঝোলা, একটা লিকলিকের লোক ছেলে, তো এসে বললো আমি সিলেট থনে আইছি। তো মানবেন্দ্র বললেন, আমি জিজ্ঞেস করলাম তুমি সিলেট থনেই আসো আর পেন্সিল থনেই আসো, তুমি কি করবে? বলছে আমার এই মাইকের দরকার নেই, আমি যতক্ষণ কারেন্ট না আসে আমি গিয়ে দেবো। বলে পাগল নাকি তুমি, মাইক ছাড়া তুমি 4-5 হাজার লোককে গান শোনাবে? বলে একটু সুযোগ দিয়ে দেখেন যদি করতে পারি। বলে দেওয়া হলো। এবং কি বলবো মশাই আপনাদের, আমার এই পল্লীগীতি গাওয়ার শখ সেই দিনই মিটে গেল। সেই লোকটির নাম নির্মলানন্দ চৌধুরী। তো এই এই এইরকম ছোট ছোট কত গল্প আছে গানের জগতে ছড়িয়ে, যেগুলো আমরা ওদের মুখে শুনেছি। আমি শুনেছি কিছু কিছু আমার বাবার মুখে, আমার দাদাদের, আমার দিদি গান গাইতেন, তো দিদির মুখে কিছু শুনেছি। এরকম ছোট ছোট প্রচুর গল্প ছড়িয়ে আছে। তো বললাম তালাত মৌদে চলে গেছিলাম, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম আরো বেশি করে, সেটা হচ্ছে যে এই 65 বা 66 বা 67, আমি ঠিক এক্স্যাক্টলি সময়টা বলতে পারছি না, ওই সময় আমরা একজনের গান শুনলাম, তাকে দিয়ে সলিল চৌধুরী একটা গান গাইলেন, পাগল হাওয়ার কি আমার মতন তুমিও হারিয়ে গেলে। তার নাম জটিলেশ্বর মুখোপাধ্যায়। এই যে জটিলবাবু এলেন, এরও একটা আনইউজুয়াল কণ্ঠ ছিল, কিন্তু অসম্ভব সুরেলা কণ্ঠ, এবং কিশোর দিতেন, উরি বাপরে বাপ। তারপর সেই গান এলো, ভয়ঙ্কর গান, যে গানতে আমার মনে হয় যে এই যে নতুন ধারার গান এলো, সেটা ওইটা থেকেই এলো। কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার, কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। এই এই যে গান গাইলেন, তারপর
কি সুন্দর সুন্দর সমস্ত গান গেয়েছেন। আহা, মানে যেরকম সুর, সে সুরটাই অদ্ভুত, অদ্ভুত সুর সমস্ত। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধুধু ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বয়েছে। দিন রাত চোখেই গেছে, মনে ধরেনি কোনো কিছু দিয়েই মনের পাতা ঝরেনি। তুমি ফাগুন এনে না দিলে, তুমি ফাগুন এনে না দিলে এই পাখিটার গাওয়া হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। কি সুন্দর গান না, আহা। না, কতবার বলবো এই আহা হা বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে। তাও না, আপনারা আমার মুখে এই আসল লোকগুলির কণ্ঠে শুনবেন, ভুলেও ওই রিমেক শুনবেন না। অরিজিনাল গানটা শুনুন। অরিজিনাল গানটা যিনি করেছেন তিনি অনেক অনেক খেটে লিখেছেন, অনেক খেটে সুর দিয়েছেন, অনেক খেটে গিয়েছেন। ফলে তার গানটাই শুনুন। এই রিমেক শুনে তো কোনো লাভ নেই। অরিজিনাল লোকটার কোনো নামগন্ধ থাকে না তাতে। নো বডি টেক্স দেয়ার নেম, যদি তখন যারা গানটা করেন। কিন্তু কি অদ্ভুতভাবে তারা ভুলেই যান, বিস্মৃত হয়ে যান। যারা লিখেছেন, যারা কথা সুর দিয়েছেন, যারা গেয়েছেন। অখিল বন্ধু ঘোষের গান ইন্দ্রনীল সেনের গান হয়ে যায়। মৃণাল চক্রবর্তী স্টেজে উঠে গান তো গাইতে যান বৃদ্ধ বয়সে, টুংটাং টুংটাং চুরির তালে, লোকে বলে বুড়োটা ইন্দ্রনীল সেনের গান গাইছে। এর চেয়ে দুঃখের কথা আমাদের কিছু নেই। অনেক কিছু দুঃখ আছে আমাদের বাঙালিদের, কিন্তু এইগুলো বড় সবচেয়ে বড় দুঃখ যে এই লোকগুলো কি অদ্ভুত সমস্ত। এই কি বলে, মৃণাল চক্রবর্তীর একটা হঠাৎ গান মনে গেল, যমুনা কিনারে যমুনা যমুনা কিনারে শাহজাহানের স্বপ্ন শতদল, শীত মরমরে মরমের নীরবের অশ্রুজল, তাজমহল। তা আমাদের বাড়িতে মৃণাল চক্রবর্তী এসেছেন একদিন। তো আমার দিদি নিজেও গান গাইতেন, তাকে ওরা চিনতেন। তখন তিনি, আমার বড়দি তখন অনুষ্ঠান করতেন, ফলে মৃণাল চক্রবর্তী তাদের চিনতেন। তো উনি, দিদি বলেছিল মৃণাল চক্রবর্তীকে যে যদি আমাকে গানটা একটু লিখে দেন তো আমার সুবিধা হয়, আমি গানটা গাইব অনেক জায়গায়। তো মৃণাল চক্রবর্তী লিখে দিয়েছিলেন, অনেকদিন পর্যন্ত আমাদের ছিল সেটা। সেটাও যমুনা কিনারে শাহজাহান স্বপ্ন শতদল, সে তো মরমর ওই মরমের ব্যথা নয় মরমের অশ্রুজল, তাজমহল। তাজমহল ব্র্যাকেটে লিখেছিলেন যতবার খুশি। এতে কোনো এন নেই। তাজমহল সত্যি গাইতে গেলে মনে হয় কোথায় থামি। কোন গানটা কল্যাণী? এত গান গাইছি, যাই হোক, সে হতেই পারে, আমাদের সবাইরই খুব প্রিয় গানই গাইছেন। তো সে জটিলবাবু এসে গেলেন। জটিলবাবু এসে যাওয়ার পরে বাংলা গানে একটা অদ্ভুত পরিবর্তন এলো, যে পরিবর্তনটা আমরা প্রত্যক্ষ করলাম। সেই 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 পরিবর্তনটা, একটার পর একটা গান গায়ে খুব বেশি সুযোগ পেতেন না, একটার পর একটা গান গান গাইতেন, যেগুলো আমরা খুব সযত্নে লিখে দিতাম। একটা ক্যাসেট করেছিলেন উনি উনি 4টে গান গিয়েছিলেন, ওর মেয়ে আর 4টে গান গিয়েছিলেন। সেটাও আমরা কিনে এনে রেখেছিলাম, অনেকবার শুনেছি আমি। ওর মেয়ের নাম সম্ভবত মিতালি মুখোপাধ্যায়, আমি যদি ভুল না করি। তো মিতালি মুখোপাধ্যায়ের গানটা, একটা গান 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 করেছিলেন উনি, যেটা পরবর্তীকালে আমরা আর শুনিনি। সেটা হচ্ছে, আমি যদি উত্তরে যাই সে চলে যায় দক্ষিণে, পূবের আকাশ লাল হলো যে দেখি তারে পশ্চিমে। আমি যদি উত্তরে যাই সে চলে যায় দক্ষিণে, পূবের আকাশ লাল হলো যে দেখি তারে পশ্চিমে। কি সুন্দর, যেরকম সুন্দর, ওই মেয়েটির গলাও খুব সুন্দর।
বাবা এরকম কৃতি মানুষ, তার মেয়ে তো ভালো গান গাইবনি, তিনি খুব ভালো গেয়েছিলেন। তার গান আমি আর পরবর্তীকালে শুনিনি। তো এরকম করে চলে আসছিল, কত এর মধ্যে কত গায়ক মিস করে গেলাম, কত গান হয়তো মিস করলাম। খোলা জানালার কাছে মাথা রেখে, কত শিশির পড়েছে করবিতে। আরে বাপরে বাপ, এটা কিন্তু রবীন্দ্রনাথের প্রভাব প্রচণ্ড এই গানের লিরিক্সে। তুমি দেখো সোমেন, এটা কিন্তু রবীন্দ্রনাথের গানে, খোলা খোলা জানালার কাছে মাথা রেখে, ওই ওই জানালার কাছে মাথা রেখে ওই জানালার কাছে বসে আছে করতালে করতলে রাখি মাথা, তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা, ওই জানালার কাছে বসে আছে। এটা দেখো তুমি, এই গানটা কিন্তু অলমোস্ট ওই গানটা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। না, এই গানটা খুব ভালো। একটা অদ্ভুত সিল্কি টাচ ছিল মীরা চক্রবর্তীর গলায়, যে গান, যেই জন্য ওর গানগুলো মানে মানুষ অনেক 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 মানুষ দেখতেন, অনেক মানুষ দেখতেন, শুনতেন, গান রেকর্ড কিনে শুনতেন, এখনকার মতো নয় এই ইউটিউবে দেখানো। তো এইরকম কত ও গায়ক এলেন। এই তারপরে আমাদের মতন মানুষকেও, যাদের এই 70 বছর সবে হলো, আমাদের বয়সী একজন মানুষ খুব বেশি অনুপ্রাণিত করলেন, তার নাম কবির সুমন। সেই কবির সুমনের গানও কিন্তু আমিও গেয়ে দিতে পারি, অনেক গান গেয়ে দিতে পারি। গেয়ে দিতে পারি কেন? কারণ কি, অনেকবার করে শুনতে হয়েছে আমার গানগুলো, আমার এতই ইমপ্রেস করেছে যে আমাকে অনেকবার করে এই গানগুলো শুনতে হয়েছে। তো এই কবির সুমন কিন্তু যে সুরগুলো করেন জেনারেলি, সেই সুরগুলো আমার খুব অ্যাট্রাকটিভ লাগে না, সেটা আমার ব্যক্তিগত, নিশ্চয়ই খুব ভালো করেন, কিন্তু গানের কথা এবং কিছু কিছু গানের সুরও এত এত ভালো। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দেওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া, মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্বর, কত জন্মের ফেলে ভুলে যাওয়া স্মৃতি বিস্তৃত অক্ষর, ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। বা ধরুন পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই শুধু ধুলো, ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চাগুলো, বেঞ্চিগুলোর কাঠ রোদে পড়ে জলে ভেজে, সমকাল এসে বসেছে সেখানে এক আহত প্রেমিক সেজে। বেঞ্চিগুলোর কাঠ, না প্রথমে হচ্ছে কি একা, না ঠিক আছে, সমকাল এসে বসেছে সেখানে একা চ্যাপলিন সেজে। এই যে এই অদ্ভুত অদ্ভুত সমস্ত, চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে হুড়ির যাক মাটিতে অবজ্ঞা, এই এই অদ্ভুত একটা ঝোঁক এলো। এইটা কিন্তু আমিও কিন্তু এর সঙ্গেই আছি, এমন নয় আমি এর থেকে বাইরে আছি। আমি পুরনো গানের যেরকম যেরকম মনে রেখেছি, আমি কবির সুমনের গানও অনেক গান মনে রেখেছি, আমি কবির সুমনের অনেক গান গেয়ে দিতে পারি। সবচেয়ে ভালো লেগেছিল, আমি আমার লিখেও ছিলাম, তাতে উনি আমাকে একটা উত্তর দিয়েছিলেন, আমাকে ডাইরেক্টলি, আমি ওর সঙ্গে আমার যোগাযোগ নেই, কিন্তু আমাকে উনি একটা উত্তর দিয়েছিলেন যে আমি নাকি ওর গান শুনি না। আমি লিখেছিলাম বাংলা সিনেমার গানে সঞ্চারী ফিরিয়ে এনেছেন কবির সুমন, আমরা তার কাছে কৃতজ্ঞ থাকলাম। তো উনি ওই সিনেমার গানটা ভুলে গেছিলেন, গিয়ে বললেন যে ওর গানে, আমাকে লিখলেন যে বিমোচনবাবু খুব মন দিয়ে আমার গান শোনেন না, তাহলে দেখতে পেতেন আমি প্রচুর গানে এই করেছি, কী বলে, সঞ্চারী আছে। অবশ্যই আছে তো স্যার, কিন্তু বাংলা সিনেমার গানে সঞ্চারী আর করেন না সঙ্গীত পরিচালকরা, এত খাটতে চান না। আপনি যেটা করেছেন জাতিস্বর ছবিতে, গানটা কি, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এটা সঞ্চারী আছে। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। এটা তখন সঞ্চারী, কি সুন্দর না, আহা, লোকটি বড় ট্যালেন্টেড লোক, অসম্ভব ভালো সুর করে, মানে সিনেমার গানে যখন সুর করেছেন তখন কি সুন্দর সুর করেছেন। আর একটা ছবি ছিল, সোমেন বলতে পারবে, চিতচোর বলে যে হিন্দি ছবিটা হয়েছিল, সুবোধ ঘোষের কাহিনী, সেটা নিয়ে একটা বাংলা ছবি হয়েছিল যেটাতে উনি সুর করেছিলেন। দুটো গান খুব ভালো ছিল, চমৎকার গান ছিল দুটো।
একদিন সোমেনকে আমি ক্লাবে ক্যারাম খেলতে খেলতে সোমেনকে গানটা মনে পড়ছিল না বলে সোমেনকে ফোন করে সোমেন আমাকে পুরো লিরিক্সটা পাঠিয়ে দিয়েছিল। তো কবির সুমনও কিন্তু আমাদেরকে ভীষণ ভীষণ ইমপ্রেস করেছেন, আমাকে অন্তত। আমি জানি আমার মতো আরো অনেক, হচ্ছে মাত্র 1 বছরের ছোট, আমাকেও কবি সুমন ভীষণভাবে ইমপ্রেস করেছেন। বহু গানে, একটা দুটো গানে না, বহু গানে ইমপ্রেস করেছেন। কবি সুমন বাংলা গানে একবারে নতুন ধারা নিয়ে এসছেন, একেবারে নতুন ধারা। মানে এই উনি না এলে আমরা এইটা ভাবতেই পারতাম না যে লিরিক্সকে এই মাত্রাতে নিয়ে যাওয়া যায়। এটা না হলে বাংলা গানের লিরিক্সকে এইরকম মাত্রায় একটার পর একটা দুটো খুব সমস্ত যে ফিল্ডেই একটা দুটো আপনি করে দিতে পারেন, কিন্তু কনসিস্টেন্টলি আপনি ভালো গান করছেন, কনসিস্টেন্টলি আপনি ভালো লিখছেন, এইটা কিন্তু এই কনসিস্টেন্সি ইজ আ ফ্যাক্টর, যেটা কবি সুমনের ভয়ঙ্করভাবে আছে। হয়তো এখন সেরকমভাবে উনি সেদিন চৈত্র মাস, ঠিক ঠিক দেখেছে সোমেন আছে তো, বাকি ছিল বলে দিল, কি সুন্দর দুটো গান ছিল। দেড় ঘন্টা হলো, আর পারবো না মনে হচ্ছে, আর খুব একটা কমেও গেছে দেখছি, খুব একটা বেশি লোক নেই। কবি সুমনকে দিয়ে শেষ করবো ভেবেছিলাম, কিন্তু তারপরেও হঠাৎ হঠাৎ মনে পড়ে যাবে কোনো কোনো কথা, সেটা বলতে আরম্ভ করব। সেই বাংলা গানকে না জানেন, আমাদের মতন যারা শ্রোতা বা আপনাদের মতন যারা শ্রোতা, যারা বাংলা গান শোনে, তাদেরকে গানটাকে আপনার কাছে আসতে হবে, তা নাহলে গানটা ভালো হচ্ছে এটা আপনি জানতেই পারবেন না। আপনার গান না 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 শুনেই আমি বা আপনি বলবো যে আজকাল বাংলা গান সেরকম হচ্ছে না। এটাই আমাদের হচ্ছে বাংলা গান শোনার কোনো প্ল্যাটফর্ম নেই আমাদের, যেটা রেডিও বা পাড়ার জলসা বা এতে ছিল, সেটা তো এখন নেই। আমরা বাংলা গান সম্বন্ধে একদম অজ্ঞ থেকে যাচ্ছি, জানতেই পারছি না কি বাংলা গান হচ্ছে। আবার আমরা পক্ষান্তরে বলছি যে আগেকার মতন বাংলা গান হচ্ছে না, না শুনেই বলছি, ঠিক না শুনেই বলছি। যেমন ধরুন আপনি শুভমিতার একটা দুটো গান, এগুলো আপনিও জানেন আমিও জানি। মনোময় ভট্টাচার্যের একটা গান, একটা বা দুটো গান, ওই একটা গান আছে দেখবেন, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন, শেষ তাকে খুঁজে দূরে সারাক্ষণ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। আচ্ছা, আমি কি করে এই গানটা তুলে ফেলতে পারলাম বলুন? এই গানটা কিন্তু আপনিও শুনবেন যখন, তখন আপনারও মনে হবে যে এই গানটা, আরে এই গানটা তো খুব ভালো। বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, এই গানটা শুভমিতার গান বলেই থাকে, তা তো আর নয়। গানটা সুরকার গীতিকারেরই গান, জয় সরকারের সম্ভবত সুর। তো কিন্তু গানটা যদি আপনার কাছে পৌঁছয়, তাহলেই কিন্তু, হ্যাঁ হ্যাঁ, সতীনাথবাবুর কথা বললাম, কিন্তু সেই রকমভাবে বলিনি। সতীনাথবাবুকে বাদ দিয়ে বাংলা গানের আলোচনা করাই যায় না। শোনেন, ঠিক ঠিক ঠিক, একবারে ঠিক। তবে সতীনাথবাবুকে বাঙালি মনে রাখার কথা যে সতীনাথবাবু বেসিক গান প্রথম লতা মঙ্গেশকর দিয়ে করেছিলেন। সেটার জন্য সতীনাথবাবুকে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো সতীনাথবাবুর কাছে, যে লতা মঙ্গেশকরের প্রথম বাংলা বেসিক রেকর্ড 78-এ সতীনাথবাবু সুর, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে সে, এর সঞ্চারীটা দেখো সোমেন। কত কাল আর কত কাল এই পথ চলাও গো চলবে, কত রাতেই হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। দেখো সঞ্চারিতে ফিরে আসছি কিরম, কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আখি জল ঝরবে, বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি,
ব্যথার বাদলে যায়ছে, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। কি সুন্দর গান না? কি কি অপূর্ব গান! আজ কতদিন আগেকার গান, কি সুর করেছিলেন সতীনাথবাবু! খুব সুন্দর সুর করতেন। সতীনাথবাবুর সঙ্গে একটা মানুষের আমার মনে হয় যে তার কথাই মনে পড়ে যায়, সেটা হচ্ছে হিন্দিতে রবি, যাকে বলা হতো এক তারা রবি। সবই ওই কি বলে একই তালের গান গাইতেন। সতীনাথবাবু অ্যাপারেন্টলি খুব সহজ গান করতেন, কোনো কারুকার্য ছিল না, অথচ উনি কি বলে শাস্ত্রীয় সঙ্গীতও অত্যন্ত দক্ষ ছিলেন। কিন্তু সুর করতেন যখন তখন একবারে সিম্পল সুর করতেন, আমাদের তাই মনে হতো, কিন্তু মোটেই সহজ ছিল না। কিন্তু অপূর্ব সুর করতেন, অপূর্ব সুর করতেন। আর গান মখমলের মতন গলা ছিল, মখমলের মতন গলা। সত্যনাথবাবু যদি বম্বে চলে যেতেন তাহলে হিন্দি উচ্চারণ অবশ্যই ওর ভালো ছিল। যদি বম্বে চলে যেতেন তাহলে অনেকের ভাত মারা যেত। কিন্তু দুর্ভাগ্য, তখনকার বাংলার গায়কেরা কিন্তু খুব একটা বম্বেতে যেতে চাইতেন না, গেলেও চলে আসতেন। দ্বিজেনবাবু গেছেন, শ্যামলবাবু গেছেন, সুবীর সেন গেছেন, তারা সবাই কিন্তু বাংলাতেই ফিরে এসেছেন, ওখানে খুব একটা টিকতে পারেননি। হেমন্তবাবু টিকে গেছিলেন। আমি কি সুন্দর না সত্যি, মানে অপূর্ব গান সমস্ত। কি কত গান গাইবো, কত গান জানি আমি, কত গান, সত্যি কত গান জানি। কিন্তু কি সুকুমার রায় ক্লাব ছাড়া আমাকে কেউ সেরকম পাত্তা দিল না। গানটা আমি কিন্তু খুব একটা খারাপ গাই না, হ্যাঁ, কি মনে হচ্ছে খারাপ গাই না খুব একটা, কিন্তু কেউ পাত্তা দেয় না গায়ক বলে। যাই হোক, ঠিক আছে, কি বলি, একবার আমি না একটা গান সম্প্রতি শুনেছি, আগেও শুনেছিলাম, সম্প্রতি আবারও শুনেছি, এবং সেটা ভিডিও শুনেছি। আমি বরং সেই গানটা দিয়ে শেষ করি, আর টানতে পারছি না আমার পক্ষে, মানে আমি যে বকবক করি লাল কার্ড দিয়ে থামাতে হয়, সেইটাও প্রায় শেষ হয়ে এসছে, এনার্জি শেষ, দম ব্যাটারি শেষ। তো ওই গানটা দিয়ে শেষ করবো। ধ্রুব কি গান বলেছিলে আরেকবার যদি দেখো। বাসুবাবু, এই আমি না অখিল বন্ধু ঘোষকে নিয়ে আমার একটা লেখা আছে, আমি সেটা বরং সুকুমার রায় ক্লাবে দিয়ে দেবো। গানের কথা কি বলি বলুন তো, আমার অন্যতম ফেভারিট গায়ক হচ্ছেন অখিল বন্ধু ঘোষ। আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে একদিন দেখা করার, আমি সেই কথাটাই লিখেছিলাম। আমি সম্ভবত ক্লাবে সেই লেখাটা দিয়েছি, তা সত্ত্বেও আমি আরেকবার আপনি দিয়ে দেবো। আমার অখিলবাবু সম্বন্ধে কি আমি বলতে পারতাম সেটা আপনি ওই লেখাটা পড়লে বুঝবেন। আমি অবশ্যই আজকেই, যদি পারি আজকেই দিয়ে দেবো। অখিলবাবুর মৃত্যুদিন গেছে বোধহয় কয়েকদিন আগে, আমার স্মরণে ছিল না, তা না হলে আমি দিয়ে দিতাম। ওটা আমার প্রকাশিত লেখা, আমি আপনাকে আমি আপনাকে বরং ওইখানেই ট্যাগ করে দেবো, আপনি পড়ে নেবেন প্লিজ। অখিলবাবুর কোনো তুলনা হয় না, জানেন তো, কোনো তুলনা হয় না। একটা শার্ট, এরকম শার্ট, হাতা গোটানো শার্ট, একটু ঈষৎ টেরা ছিলেন, দুটো ঠোঁটের কীরকম একটা অদ্ভুত দাগ ছিল, সাদা হয়ে গেছিল। এরকম একটা মানুষ, নিরহংকারী, কোনো রকম নেই। আমি গিয়ে বসে পায়ে হাত দিতে গেছিলাম, আমার তখন বয়স কম, আমাকে পায়ে হাত দিতে দেননি। হ্যাঁ, আমি বলছি, আপনি শুনুন। আমি আমাকে পায়ে হাত দিতে দেননি। আমি আমি চলেই আসছিলাম, দেখা হয়ে গেছে ওইরকম একজন মানুষের কাছে, একটা চৌকিতে বসেছিলেন। তো আমাকে বললেন, এসেছেনই যখন, তখন দুটো গান শুনে যান, ভাবুন, ভাবুন আমি কে। আমাকে বললেন যে আমি গেছিলাম, ওর ভাই কুমুদ বন্ধু ঘোষ আইসিআইতে চাকরি করতেন, তিনি আমার ক্লায়েন্ট ছিলেন। তাকে আমি বলেছিলাম যে আমি একদিন দেখা করতে যেতে পারি আপনার দাদার সঙ্গে। বলছি ঠিক আছে, আমি দাদাকে কথা বলে আপনাকে জানাবো। একদিন এসে বললেন যে আমি দাদাকে বলেছি আজকে বিকেলে আপনি যেতে পারবেন। আমাদের তখন 5টায় ছুটি হতো। উনি বললেন আমাদের কিন্তু 5:30টায় ছুটি, আমার বেরোতে বেরোতে 6:45 হয়। আমি ঠিক আছে, আমি বসে আছি ব্যাংকে, আপনার কোনো অসুবিধা নেই, আমি আপনার সঙ্গে যাব। গেছিলাম ওর বাড়িতে, ভবানীপুরের আশেপাশে কোথাও একটা জায়গা, আমি তো দক্ষিণ কলকাতা অত ভালো চিনি না। ওইখানে গেছিলাম, গিয়ে দেখলাম যে উনি ওই চৌকিতে বসে আছেন, একজন দাড়িওয়ালা ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। উনি গিয়ে বললেন, আমার বাবার পরিচয় দিলেন, আরে বাবা হাতে নমস্কার করে বললেন, কত বড় মানুষের ছেলে আপনি, এসব যাই হোক হলো।
তারপর আমাকে দুটো গান শোনালো। ভাবতে পারে, ভাবতে পারে, আমি দোতলা বাসে আমি লিখেছি, আমার দোতলা বাসে করে ফিরলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমার জীবন ধন্য হয়ে গেল। এ কি রে ভাই, এরকম একটা লোক, এরকম একটা উচ্চতার মানুষ, এরকম একটা অসম্ভব ভালো গায়ক, যারা একটু সামান্যতম অহংকার নেই। ভাবা যায় কি অদ্ভুত সমস্ত মানুষ ছিলেন তখনকার দিনে, ভাবাই যায় না, ভাবাই যায় না। এইসব এই অখিল বন্ধু ঘোষকে নিয়ে না বলাটা আমার নিশ্চয়ই, বললাম। আবার এসেছিল কিন্তু ওইটা, যাই হোক। তা আমি আপনাকে ওই লেখাটা দিয়ে দেবো। গান অখিল বাবুর কি কি গান গাইব, গান গাই বলুন, একটা গান গিয়ে দিই। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে, সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে, ও দয়াল, ও দয়াল দিব্যি করে বলছি তোমায় তারই ভালোবাসি, আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি, ও দয়াল বিচার কর, আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি। এছাড়া আরেকটা গান ছিল, এই যা আমি বলতে ভুলে গেছি, সে যেন বাঁশি না বাজায়, ও গো আজ রাতে, ও গো আজ রাতে ননদিনী থাকবে পাহারায়, আমি বলতে ভুলে গেছি, সে যেন বাঁশি না বাজায়। কত সুন্দর সুন্দর গান, ভাবা যায় না এত ভালো ভালো। এই শুধু শুধু গান ভালো, বারে বারে বলে যাচ্ছি, আমার রিপিটেশন হচ্ছে, কিন্তু কি করবো, এদের গান আজকে আমরা মরে যাওয়ার পরে আরো 70-80 বছর 100 বছর লোকে এই গান গেয়েই গাইবে। রিয়ালিটি শোতে এসে দেখবেন ছেলে, এই রিজুম কিন্তু ভয়ঙ্করভাবে আসছে, আর বোধহয় বেশিক্ষণ করতে দেবে না আমাকে, আর বলতে বলতে দেবে না, কথা মনে হচ্ছে এবার আমাকে মানে মানে কেটে পড়তে হবে, ভয়ঙ্কর রকমভাবে এটা আসছে, এক্ষুনি চলেই গেছিল। তো যেটা বলছিলাম যে একটা গান, এই গানটা আমি গাইলেই বুঝতে পারবেন এই গানটা আমার ফর এ চেঞ্জ, আমার মুখস্থ নেই, আমি এই গানটা লিখে রেখেছি এইটা দিয়েই শেষ করব বলে। তো গানটা আমি সেরকমভাবে গাইতেও পারবো না, যারা আগে শুনেছেন তাদের হয়তো সেরকম ভালো লাগবে না, কিন্তু এই গানটা দিয়ে যেমন ওই গানটা দিয়ে শুরু করব বলে ভেবেছিলাম, শচীন দেব বর্মনের গান যারা শোনেননি তাদের জন্য বলি, প্রথম গানটা গিয়েছিলাম, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। এই গানটা দিয়ে শুরু করেছিলাম অনুষ্ঠানটা, আর এই গানটা দিয়েই শেষ করবো। প্রায় 15-10টা হলো, আর পাচ্ছি না বসে থাকতে। এই গানটা কিন্তু আমি সত্যি বলছি, এই গানটা আমি দেখে গাই, প্লিজ। হ্যাঁ, আমি কোনোদিন দেখে গাই না, তাও জানি, কিন্তু এই গানটা কার আমি বলছি না, এই গানটা শুনেও এমন কিছু মনে হবে না আপনাদের, কিন্তু এই গানটা হচ্ছে বাংলার ঐতিহ্য মধ্যে পড়ে, সেই জন্য এই গানটা আর প্রথম গানটা আমি ভেবে রেখেছিলাম কি গান দিয়ে শুরু করব, কি গান দিয়ে শেষ করব, সেটা এই গানটা গাই আমি। ধ্রুব আছো? ধ্রুব শোনো এই গানটা। বুড়ো বুড়ি দুজনাতে, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সদা থাকতো, বুড়ি ছিল পরম বৈষ্ণব, আর বুড়ো ছিল ভারী শাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সদাই থাকতো, বুড়ি ছিল পরম বৈষ্ণব, ছিল ভারী শাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে
হতো যখন ঝগড়া ঝাঁটি, হতো যে প্রায় লাঠি, ব্যাপার দেখে ছুটো ছুটি, পাড়ার লোকে পুলিশ ডাকতো, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সদাই থাকতো। বুড়ি ছিল পরম বৈষ্ণব, আর বুড়ো ছিল ভারী শাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে। হঠাৎ একদিন কোথায় বুড়ো গেল চলে, হঠাৎ একদিন ধুত্তর বলে কোথায় বুড়ো গেল চলে। বুড়ি তখন বুড়োর জন্যে করতো চক্ষু লবণাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সদাই থাকতো। বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারী শাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে। শেষে শেষে বছর খানেক পরে বুড়ো ফিরে এলো ঘরে। বুড়ি তখন রেঁধে বেড়ে তাকে বড় খুশি রাখতো। শেষে বছর খানেক পরে বুড়ো ফিরে এলো ঘরে। বুড়ি তখন রেঁধে বেড়ে তাকে বড় খুশি রাখতো, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিল থাকতো। বুড়ি ছিল পরম বৈষ্ণব, আর বুড়ো ছিল ভারী শাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে। ঝগড়া ঝাঁটি গেল থেমে মনের মিলে গভীর প্রেমে। ঝগড়া ঝাঁটি গেল থেমে মনের মিলে গভীর প্রেমে। বুড়ি দিত দাঁতে মিশি, বুড়ি দিত দাঁতে মিশি, আর বুড়ো গায়ে সাবান মাখতো, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সদাই থাকতো। বুড়ি ছিল পরম বৈষ্ণব, আর বুড়ো ছিল ভারী শাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সদাই থাকতো। বুড়ি ছিল পরম বৈষ্ণব, আর বুড়ো ছিল ভারী শাক্ত, বুড়ো বুড়ি দুজনাতে। এইটা দিয়ে শেষ করবো ভেবেছিলাম। এইটা রামকুমার চট্টোপাধ্যায় গিয়েছেন, ইউটিউবে পাওয়া যায়। অসম্ভব ভালো। ও তো নাতি বাজায় তবলা, খুব ভালো তবলা বাজায় ছেলেটি। ও তবলা বাজিয়েছে, খুব সুন্দর গানটা। আমি কিছুই গাইতে পারলাম না, কিছুই না, একবারে পারিনি। রামকুমার বাবু গাও, সুস্মিতা, সুস্মিতা ঠিক না, সুমন্ত্র, এটা রামকুমার বাবু গাও। ইউটিউবে পাওয়া যায় গানটা, অবশ্যই শুনবেন, খুব ভালো গান। মানে কিছুই না, গানটার মধ্যে কিছুই নেই, ইনফ্যাক্ট কিছুই নেই, কিন্তু কি চমৎকার ভাবে গানটা। আমাদের এই গানগুলোই তো আমাদের গান, এই গানগুলোই আমাদের গান। এছাড়া তো আমাদের গান বলতে কি আছে, এইগুলোই আছে। উনি বেঁচে থাকতে এগুলো শুনতে পেয়েছি আমরা, ও ছেলে এখন গান বটে, কিন্তু ওই যে এফেক্টটা ওই বুড়ো লোকটি গাইছেন ওইরকম একটা সুরেলা গলায়, সেটা তো আর আমরা পাই না। হ্যাঁ, ঋষি, ঠিক জয়দেব, ঠিক ঠিক ঠিক, ঋষি কুমার। ঋষির সঙ্গে আমার আলাপও আছে, খুব ভালো ছেলে ঋষি, খুব ভালো ছেলে, খুব ভালো তবলা বাজায়, খুব ভালো তবলা বাজায়। এই কী বলে, ওর ছেলে শ্রীকুমার বাবুও কিন্তু খুব ভালো তবলা বাজাতেন এক সময়। রামকুমার বাবুও তবলা বাজাতেন। সুকুমার কি বলে,
এইবার পিকনিক একটা গিয়ে মুখোমুখো হয়নি। সুকুমারের আরেকটি গান এরকমই আছে, সৎপাত্রের একটা হিন্দি গানের অনুকরণে আছে, সেটা গাইবো কি, তাহলে সেটা দিয়ে শেষ করবো। এটা দিয়ে শেষ করবো ভেবেছিলাম, কিন্তু ঠিক আছে আরেকটু গিয়ে দিই। সৎপাত্র, যেমন আমি আপনাদের বলি, এই গানটা আমি কি গান সেটা বলছি না, শ্রীকুমার, ঠিক ঠিক, অলোকানন্দ, ঠিক শ্রীকুমার, শ্রীকুমার চট্টোপাধ্যায়। এইটা সৎপাত্র কবিতাটা যদি আপনি হিন্দি গানের সঙ্গে বসিয়ে নেন, দেখবেন যেন মনে হবে এইটাই ওই, যেহেতু সুকুমার রায়, আমি ভাবলাম যে এই, তাহলে এটা এক্ষুনি ভাবলাম, এটা ভেবেছিলাম আগে, এটাকে বন্ধ করে দিই, তাহলে আমার অসুবিধা। তো এই সৎপাত্র গানটিতে যদি আপনি কথা বসিয়ে দেন, মানে সুর বসিয়ে দেন, তাহলে দেখুন একবারে গানটা ওই, হ্যাঁ, আগের দিন গিয়েছিলাম যে ওই হুকোমুখো হ্যাংলা, এবার গিয়ে নিচ্ছি। হুকোমুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ, নাই তার মানে কি কেউ তাহা জানে কি, কেউ কভু তার কাছে থেকেছ। হুকোমুখো হ্যাংলা, টেনা, হুকোমুখো হ্যাংলা, এটা তো গিয়েছিলাম এবার পিকনিকে। আর একটা গানও পরে মনে পড়েছে আমার, সেটাও আমরা কিন্তু ওই সুকুমারের সুরেই গাইতাম, সৎপাত্র গানটা। এবার কিন্তু শেষ, আমি নমস্কার করে বিদায় নেবো, আর কিন্তু গাইব না, এতক্ষণ বিরক্ত করেছি, আর না, এইবার ওইটা গিয়ে শেষ। সৎপাত্র একটা হিন্দি, শুনতে পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার ওপরে মুখের গড়ন অনেকটা ঠিক পেঁচার মতন, শুনতে পেলাম পোস্তা গিয়ে। তারপর হচ্ছে তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটা সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জল, জ্বর আর পাণ্ডু রোগে। এটা বোধহয় মানুষ তো নয় ভাইগুলো তার, আর পরে হবে, আমি একটা আগে গিয়ে দিয়েছি। এইরমই চাহো কেবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে, শুনতে পেলাম পোস্তা গিয়ে গঙ্গা তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। এতক্ষণ আমাকে সহ্য করে গান শুনলেন, কথা শুনলেন, অনেক ধন্যবাদ।